বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 17ই নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধির 10ম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব 41 আপিল সম্পর্কিত বিধান। 41 1084 পেজ আপিল সম্পর্কিত বিধান। তো এর মধ্যে যেটা মনে রাখতে হবে যে আপিলের আকার। 41 1 বিধিতে এখানে যেটা মনে রাখতে হবে যে প্রত্যেকটি আপিল স্মারকলিপি আকারে দায়ের করতে হবে, মেমোরান্ডাম অফ আপিল, এটা গোল্ডেন। ফৌজদারি আপিল হলে বলে পিটিশন, আর দেওয়ানি আপিল হলে বলে স্মারকলিপি। স্মারকলিপি মানে হলো মেমোরান্ডাম অফ আপিল। শর্ত সমূহ দেখেন। আপিলের স্মারকলিপি বল দিবেন আপিলকারী কর্তৃক বা তার উকিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, এটা বাধ্যতামূলক, এটা মনে রাখতে হবে। আপিলের স্মারকলিপি আপিলকারী কর্তৃক অথবা তার কে উকিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তো সাধারণত যে জিনিসটা মনে রাখবেন, মূল মামলার ক্ষেত্রে বাদী এবং আরজিতে বাদী এবং তার উকিল, লিখিত জবাবে বিবাদী এবং তার উকিল স্বাক্ষর করে, কিন্তু আপিলের স্মারকলিপিতে স্বাক্ষর করবে আপিলকারী, হয় আপিলকারী না হলে তার উকিল। এতটুকু মনে রাখলেই হবে। আর আপিলের স্মারকলিপিতে আপিলের আপত্তি সমূহ থাকবে। 3 নম্বর পয়েন্টে দেখেন, আপিলের স্মারকলিপির সাথে একটি ওকালতনামা দিতে হবে যদি আইনজীবী আপিল করে। অর্থাৎ আইনজীবী আপিল করলে অবশ্যই একটা ওকালতনামা দিতে হবে। আইনজীবী আপিল করলে ওকালতনামা দিতে হবে। এখন যদি বলেন যে স্যার আইনজীবী ছাড়া কি আপিল করা যায়? হ্যাঁ যায়। ওই যে 3 আদেশে পড়ছি যে স্বয়ং সে ব্যক্তিগত ভাবে, তারপরে স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে, আর উকিলের মাধ্যমে। তো উকিলের মাধ্যমে করলে অবশ্যই ওকালতনামা দিতে হবে। যে ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেই ডিগ্রি রায়ের একটা সত্যায়িত কপি। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, প্রত্যেকটি আপিল মেমোতে স্বাক্ষর করবে আপিলকারী বা তার উকিল। আহ 2 নম্বরটা দেখেন, আপিলে যে কারণ সমূহ গ্রহণযোগ্য হতে পারে, গ্রাউন্ডস হুইচ মে বি টেকেন ইন আপিল। আপিলের স্মারকলিপিতে বা মেমোতে উল্লেখ করা হয়নি এরূপ কোনো কারণ বা হেতু সম্পর্কে আপিলকারী তার বক্তব্য আদালতের অনুমতি ব্যতীত পেশ করবে না। অর্থাৎ একমাত্র আপিল আদালতের অনুমতি নিয়ে আপিলকারী এমন হেতু সমূহ শুনানিকালে উত্থাপন করা যেতে পারে। সো মূল বিষয়টা হলো যে আপিলে যা আপনি উল্লেখ করেন নাই, সেই বিষয়ে আপনি আপিলের মেমোতে যা উল্লেখ করেন নাই, আপনি সেগুলো আদালতে উত্থাপন করতে পারবেন না। তবে আদালত যদি অনুমতি দেয় তাহলে উত্থাপন করতে পারবেন। বিগত বছর প্রশ্ন দেখেন, দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না করলে শুনানিকালে উত্থাপন করা যাবে শুধুমাত্র আপিল আদালতের অনুমতি সাপেক্ষে। হেতুতে যদি কোনো কিছু উল্লেখ না করলে শুনানিকালে উত্থাপন করা যাবে কার কাছে? আপিল আদালতের অনুমতি সাপেক্ষে। তো এরপরে আমরা চলে আসি আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান। রিজেকশন অফ মেমোরান্ডাম অফ আপিল। মূল মামলায় আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান, রিজেকশন অফ মেমোরান্ডাম অফ আপিল। আপিলের স্মারকলিপি নির্ধারিত পদ্ধতিতে না লিখলে 41 3 বিধির অধীন আপিল আদালত আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে, বা আদালত কর্তৃক বল দিবেন নির্ধারিত সময় সংশোধনের জন্য ফেরতের আদেশ দিতে পারে। এখানে যদি বলে যে আরজি প্রত্যাখ্যান 27 বিধি, আপিলের মেমো প্রত্যাখ্যান 41 3 বিধি, এবং এখানে শুধু যে 41 3 বিধিতে প্রত্যাখ্যানের আদেশ দেয় তা না, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের জন্য বা ফেরতেরও আদেশ দিতে পারে। কিসের কিসের জন্য? সংশোধনের জন্য বা ফেরতেরও আদেশ দিতে পারে।
হ্যাঁ 41 আদেশের 3 সো প্রত্যাখ্যানও 3, ফেরতও 3, সংশোধনও 3। আর মূল মামলার ক্ষেত্রে প্রত্যাখ্যান 7 আদেশের 11, সংশোধন 6 আদেশের 17, ফেরত 7 আদেশের 10। আপিলের মেমোর ক্ষেত্রে সব জিনিস এক জায়গায় আছে, সেটা হলো 41 আদেশের 3। এবং প্রতিকার লেখেন রিভিশন, প্রতিকার সমান রিভিশন। আপিলের মেমো ফেরত দেখ বা সংশোধনের নিমিত্তে দেখ বা প্রত্যাখ্যান করুক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি বলেন? রিভিশন। দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধি অনুযায়ী আপিল আদালত, 7 নম্বর প্রশ্ন দেখেন সেলফ প্র্যাকটিসের, দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধি অনুযায়ী আপিল আদালত আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান করতে পারে? কত? 41 আদেশের 3। 9 নাম্বার প্রশ্ন সর্বশেষ আর কি, যে আপিলের মেমো সংশোধনের সময় দেখেন, আপিলের মেমো সংশোধনের এটা ইম্পর্টেন্ট, 3টা স্টার দেন, আদালত কর্তৃক নির্ধারিত সময়। আজই সংশোধনের সময় 6 আদেশের 17তে আদালত নির্ধারিত সময় অথবা 14 দিন, কিন্তু এখানে আপিলে মেমো সংশোধনের কোনো নির্দিষ্ট সময়ের কথা এখানে উল্লেখ নেই। স্যার ওই জায়গায় 14 দিন সংশোধন করতে না পারি, সেক্ষেত্রে কি হবে স্যার? 14 দিনের মধ্যে সংশোধন করতে না পারলে তো আদালত ইচ্ছা করলে মেয়াদ বাড়াবে, নাইলে বাড়াবে না। আর সেটা তো পড়লাম এই খরচের কথা, 14 দিনের মধ্যে সংশোধন করতে পারে নাই, 20 দিনের মাথায় আসছে, আদালত বলবে যে তুমি কম কস্ট ডিলে দাও। তারপরে আসেন 41 আদেশের 5 বিধি, ডিক্রি কার্যকর স্থগিতকরণ। ডিক্রি কার্যকর স্থগিতকরণ 41 আদেশে কত বিধি? 5 বিধি। তো ডিক্রি কার্যকর স্থগিত কেন করবে? যখন কারো বিরুদ্ধে কোনো ডিক্রি হয়, যার বিরুদ্ধে ডিক্রি হলো তার প্রতিকার হলো আপিল করা, আর যে ডিক্রি পেল তার প্রতিকার হলো জারি মামলা করা। তো এখন দেখা গেল যে ডিক্রিদার, সে তো ডিক্রি পাবার সাথে সাথে জারি মামলা করে দিল, আর যার বিরুদ্ধে ডিক্রি দিল সে তো গিয়ে আপিল করবে। এখন আপিল করলেই জারি মামলা অটোমেটিক্যালি স্থগিত হবে না, এই জারি মামলা স্থগিতের আবেদন করতে হবে। জারি মামলা স্থগিতের আবেদন এটা মানে ডিক্রি জারিকারক আদালতে করা যায় অথবা আপিল আদালতে করা যায়। থিওরি হলো এরকম যে আপনি হয় আপিলের শর্তে ডিক্রি জারি স্থগিত চাইবেন, আর নাহলে আপিল আদালতে যখন আপিল করবেন তখন স্থগিত চাইবেন। অর্থাৎ ডিক্রি জারি স্থগিতের আবেদন জারি মামলা যে আদালতে চলমান আছে সেই আদালতে স্থগিত চাওয়া যেতে পারে অথবা আপিল আদালতে চাওয়া যেতে পারে। তবে সবার আগে চাইতে হবে মানে যে আদালতে জারি মামলা চলমান আছে সেই আদালতে। যদি কোনো কারণে যে আদালতে জারি মামলা চলমান আছে সেই আদালতে আপনি করতে পারেন নাই, তাহলে চাওয়া যাবে হলো কোথায়? আপিল আদালতে। এখন মূল থিওরি হলো এরকম যে ধরেন আপিল জেলা জজের কাছে আপিল করার তামাদি মেয়াদ কতদিন জানেন? 30 দিন। হাইকোর্ট বিভাগে 90 দিন। হাইকোর্ট বিভাগে 90 দিন। এখন জারি মামলা আপনি ডিক্রি পাওয়ার পরের দিনই গিয়ে ওই ডিক্রিদার জারি মামলা করে দিছে, জারি মামলা করে দিছে। এখন যিনি দায়ী তিনি এখনো আপিল করেন নাই, এই মুহূর্তে যদি তিনি জারি মামলা স্থগিতের আবেদন করেন, আপিলের আগে যদি স্থগিতের আবেদন করেন, তাহলে জারি মামলাটা আছে কোথায়? যে জায়গা চলমান আছে সেই জায়গায় স্থগিতের আবেদন করতে হবে। কেন? কারণ আমি আপিল দায়ের করতে চাই। বুঝেন কিনা? আর যদি এরকম হয় যে আপনি আপিল করছেন, জারি মামলা করছে আর আপিল করছেন যে 30 দিনের পরে যায়, কারণ আপনার আপিলের ক্ষেত্রে তো 30 দিনের পরে যায় যদি আপিল করেন, আপনার আপিল করার তামাদি মেয়াদ আছে? নাই, তামাদি মেয়াদ কি শেষ হয়ে গেছে। এখন বিলম্ব মওকুফের দরখাস্ত সহ আপিল করছেন, প্লাস সাথে সাথে আমি কি চাইছি? জারি মামলাও স্থগিত চেয়েছি। অর্থাৎ যদি আপনি আপিল না করে থাকেন তাহলে জারি মামলা স্থগিতের আবেদন কোথায় করতে হবে? যে আদালতে জারি মামলা চলমান আছে সেখানে। আর যদি আপনি জারি মামলা চলমান আছে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারেন নাই, তাহলে জারি মামলা স্থগিতের আবেদন কোথায়ও করা যায়, আপিল আদালতেও করা যায়। তো আপনি জাস্ট এখানে একটা জিনিসই আমরা মনে রাখবো, আর মনে রাখবো না যে জারি মামলা স্থগিত আছে কততে? 41 আদেশের কত? 5। এটা বিচারিক আদালত, এই যে দেখেন বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে, শুধুমাত্র এই কারণে ডিক্রি অধীন কোনো কার্যক্রম একা একা স্থগিত হবে না। উক্ত ডিক্রি কার্যকর করা আপনাকে স্থগিত হবে না, ঠিক আছে?
যে ডিগ্রিতে আপিল করা হয়েছে উক্ত ডিগ্রি স্থগিতের জন্য আপিলকারীকে আবেদন করতে হবে, এবং এই আবেদনটা করতে হবে আন্ডারলাইন করবেন ডিগ্রি প্রচারকারী বিচারিক আদালত, অর্থাৎ যে আদালতে জারি মামলা চলমান আছে সেখানে। তো কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে শুধুমাত্র এই কারণে কোনো ডিগ্রি কার্যকর আপনা আপনি স্থগিত হবে না। 41/5 বিধির অধীন আপিল আদালত বল দিবেন, আপিল আদালত যথেষ্ট কারণে ডিগ্রি কার্যকর স্থগিতের আদেশ দিতে পারে। অর্ডার স্টে অফ এক্সিকিউশন অফ ডিগ্রি। তাহলে এই জায়গা আপিল আদালত স্থগিতের আদেশ দিবে কি কারণে? যথেষ্ট কারণে। কিন্তু নরমালি আবেদন করতে হবে কোথায়? কোথায় করতে হবে? বিচারিক আদালতে, মানে যে আদালতে জারি মামলাটা চলমান আছে। তো এরপরে দেখেন ডিগ্রি প্রচারকারী আদালতে ডিগ্রি কার্যকর স্থগিতের আদেশ 41/5 41/5 শব্দটা বললেন। 41/5 বিধির অধীন আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে, দেখছেন, আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে, মানে যখন এখন আপিল করা হয় নাই এই সময়ে আপিলযোগ্য ডিগ্রি স্থগিতের জন্য উক্ত ডিগ্রি প্রচারকারী আদালতে আবেদন করা যে আপনি তো আপিলই করেন নাই, এই মুহূর্তে যদি জারি মামলা চলমান থাকে তাহলে আপনি আপিলের আগে ওই স্থগিতের আবেদনটা করবেন কোথায়? জারিকারক আদালতে। এই ক্ষেত্রে ডিগ্রি প্রচারকারী আদালত যথেষ্ট কারণে উক্ত ডিগ্রি কার্যকরের স্থগিতের আদেশ দিতে পারে। বুঝতে পারছেন? তো যারা এতটুকু বুঝেন না, জাস্ট দুইটা বিষয় মনে রাখবেন। ডিগ্রি জারি স্থগিত আছে 41/5 বিধিতে, 41/5 বিধিতে স্থগিতের আবেদন বিচারিক আদালতেও করা যায়, আবার আপিল আদালতেও করা যায়। বাট সর্বপ্রথম সবার আগে চেষ্টা করতে হবে কোথায় করার? যে আদালতে জারি মামলাটা চলমান আছে, দ্যাট মিন্স বিচারিক আদালতে। ওই আদালতে যদি কোনো ক্রমে করা না যায় তাহলে চাইতে হবে কোথায়? আপিল আদালত। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, আপিলযোগ্য ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বেই উক্ত ডিগ্রি স্থগিত দরখাস্ত, এই যে দেখছেন আপিল দায়েরের পূর্বেই, দেখছেন আপিল দায়েরের পূর্বে উক্ত ডিগ্রি স্থগিত দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে? কোথায়? উক্ত ডিগ্রি প্রচারকারী আদালত। ঠিক আছে। তারপরে সেলফ প্র্যাকটিসের 3 নম্বর প্রশ্নটা দেখেন, ডিগ্রি প্রদানকারী আদালত ডিগ্রি জারি স্থগিতের আদেশ দিতে পারে দেওয়ানি কার্যবিধির 41/5 বিধির অধীন। কোথায়? 41/5 বিধির অধীন। 9 নম্বর প্রশ্নটা দেখেন, ডিগ্রি জারি স্থগিতের আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো কি? ডিগ্রি জারি স্থগিতের আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের কোন আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। তো এখানে 11 নম্বর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা যদি আমরা একটু ঝটপট দেখে ফেলি, যে দেওয়ানি কার্যবিধির 41/10 বিধির অধীন আপিল আদালতের নির্দেশ অনুযায়ী আপিলকারী আপিলের খরচার জন্য জামানত প্রদানে ব্যর্থ হলে আপিল আদালত মামলাটি এখানে লেখছে যে প্রত্যাখ্যান করতে পারবে। এখানে একটু ছোট্ট করে নিচে লেখেন যে যদি আপিলকারী বিদেশে থাকে, যদি আপিলকারী বিদেশে থাকে এবং বাংলাদেশে আপিলকারী কোন স্থাবর সম্পত্তি না থাকলে, বাংলাদেশে যদি আপিলকারী বিদেশে থাকে এবং বাংলাদেশে যদি আপিলকারী কোন স্থাবর সম্পত্তি না থাকলে আদালত তাকে জামানত দিতে বলতে পারে। একটু লিখে নেন তাহলে ভালো হবে। আদালত তাকে জামানত দিতে বলতে পারে। জামানত দিতে ব্যর্থ হলে আপিল প্রত্যাখ্যান হবে, জামানত দিতে ব্যর্থ হলে আপিল প্রত্যাখ্যান হবে।
জামানত দিতে ব্যর্থ হলে আপিল প্রত্যাখ্যান হবে, প্রত্যাখ্যাত হবে বা প্রত্যাখ্যান হবে, যাই লেখেন। এটা আছে 41 আদেশের 10 বিধি, 41 আদেশের 10 বিধি। একটু তার সাথে সাথে লিখে রাখেন, মূল মামলার ক্ষেত্রে 25 আদেশ, মূল মামলার ক্ষেত্রে 25 আদেশ লেখেন, আমি ব্যাখ্যা দিব। মূল মামলার ক্ষেত্রে 25 আদেশ। তো এখানে যে বিধানটা আপনার মনে রাখতে হবে, যদি আপিলকারী কিসে থাকে, বিদেশে থাকে, এবং বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই, তখন আদালত বলতে পারে যে তোমার কোনো স্থাবর সম্পত্তি নাই, তুমি আপিল করছো, তুমি জামানত দাও এত টাকা। বাট সে জামানত দিতেও ব্যর্থ হয়েছে, তাহলে আপিল কি করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে। আর মূল মামলার ক্ষেত্রে বাদী মামলা করছে, বাদীর বাংলাদেশে কোনো স্থাবর সম্পত্তি নাই, তখন বিবাদী এসে বলতে পারে যে ওনার এই যে দেখেন বাদী মামলা করছে, বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই, তখন আদালত বলবে যে তুমি এখানে একটা জামানত দাও। জামানত দিতে যদি বাড়তে ব্যর্থ হয়, তাহলে তার মামলা করবে খারিজ 25 আদেশে। বুঝতে পারছেন? অর্থাৎ মূল মামলার ক্ষেত্রে যেটা 25 আদেশ, আপিলের ক্ষেত্রে সেটা কত, 41 আদেশের 10। ধন্যবাদ। এখন আমরা চলে আসি আপিলে মুলতবি। আপিল শুনানি এবং মুলতবি, হিয়ারিং আর অ্যাডজর্নমেন্ট ইন আপিল। আপিলে মুলতবি, অ্যাডজর্নমেন্ট ইন আপিল। মূল মামলা যেরকম মুলতবি আছে 17 আদেশে, আপিলে মুলতবি আছে বিধি 12 ক। 41 আদেশের কত, 12 ক। তো এখানে আমরা একটু পড়ে ফেলি। 41 আদেশের বিধি 12 কতে বলছে, খরচ ছাড়া যে কোনো পক্ষ কয়বার, 3টি, আর খরচ সহ কতগুলো, কোনো নির্দিষ্ট নাই। অর্থাৎ আপিলে গিয়ে আপনি খরচ ছাড়া সমান আবেদন, আপিলকারী 3 বার, প্রতিবাদী 3 বার, আর খরচ সহ যত খুশি ততবার। এই জায়গার সর্বনিম্ন খরচ 200, সর্বোচ্চ কত, 1000। এটা মূল মামলার মতোই, ওই জায়গাও সর্বনিম্ন খরচ কত ছিল, 200, আর সর্বোচ্চ 1000। আর ওই জায়গায় আমি একটু মনে করে দিই, ওই জায়গায় আমরা 2 পর্যায়ে ভাগ করছিলাম, চূড়ান্ত শুনানির পূর্বে আর চূড়ান্ত শুনানির পর্যায়ে। চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া 4 বার, খরচ সহ 3 বার, আর চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ছাড়া 1বারও না, খরচ সহ 3 বার। আর আপিলের ক্ষেত্রে খরচ সহ কয়বার, খরচ ছাড়া 3 বার, আর খরচ সহ কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। সর্বোচ্চ খরচ কত, 1000, সর্বনিম্ন 200। একই। বুঝতে পারছেন? তো যদি খরচ দিতে ব্যর্থ হয় তাহলে কি হবে, খরচ প্রদানের ব্যর্থতার ফলাফল। এইরূপ খরচ প্রদানের আদেশ যদি, এরূপ খরচ প্রদানের আদেশ যদি আপিলকারী পালনে ব্যর্থ হয়, তাহলে গোল দিবেন, আপিলটি খারিজ হয়ে যাবে। আপিলকারী পালনে ব্যর্থ হলে কি হবে, আপিল খারিজ। যদি প্রতিবাদী অমান্য করে, তাহলে আদালত আপিলটি কি করবে, একতরফা নিষ্পত্তি করতে পারে। ওই জায়গা হতো, ওই জায়গা মূল মামলার ক্ষেত্রেও বাদী ব্যর্থ দিতে ব্যর্থ হলে বাদী মামলা খারিজ হইতো, আর বিবাদী ব্যর্থ হলে বিবাদী মামলা একতরফা নিষ্পত্তি হতো। এই জায়গাও তাই, যদি আপিলকারী দিতে ব্যর্থ হয় আপিল হবে খারিজ, আর যদি প্রতিবাদী দিতে ব্যর্থ হয় তাহলে প্রতিবাদীর আপিল হবে একতরফা নিষ্পত্তি, নাকি? এখন ওই জায়গায় ছিল যে আপিল খারিজ হোক আর একতরফা নিষ্পত্তি হোক, ওই জায়গায় ছিল প্রতিকার রিভাইভাল অফ প্রসিডিংস, রিভাইভাল অফ প্রসিডিংস। আর এই জায়গায় আছে রিভাইভাল অফ আপিল। ওই জায়গায় খরচ লাগতো 2000, রিভাইভাল অফ প্রসিডিংস এর আবেদন করতো 30 দিনের মধ্যে, কত টাকা খরচ দিয়ে, 2000। এই জায়গা দেখেন, যে পক্ষের খরচ প্রদানে ব্যর্থতার কারণে আপিলটি খারিজ করা হয়েছে বা একতরফা নিষ্পত্তি হয়েছে, সেই পক্ষ উক্ত আপিল পুনর্জীবিত বা পুনরায় চালু করতে 30 দিনের মধ্যে, কত দিনের মধ্যে, এই জায়গাও 30 দিন, বাট এই জায়গা বলতেছে পুনরুজ্জীবিত বা পুনরায় চালু করতে 41 সাথে 12 ক বিধির অধীন উক্ত আপিল আদালতে আবেদন করতে পারে। এই ক্ষেত্রে আবেদনকারীকে সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ কত, 1000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। আবেদনকারী এমন খরচ জমা না দিলে, তখন জমা দিলে শুধুমাত্র তখনই আপিল পুনর্জীবিত করার আবেদন মঞ্জুর করতে পারে। তাহলে ওই জায়গা মূল মামলার ক্ষেত্রে 200 টাকা ছিল, আর আপিলের ক্ষেত্রে সর্বোচ্চ 1000, সর্বনিম্ন কত, 200। বুঝতে পারছেন? আচ্ছা, জেনে রাখা ভালো, যদি দেখেন ওই জায়গা, ওই রিভাইভাল অফ প্রসিডিংস, ওই জায়গা কোনো নির্দিষ্ট সংখ্যক ছিল না, ওই জায়গা করতে বাধ্য ছিল, ওই জায়গা ওইটা করতে কি বাধ্য ছিল। কিন্তু এই জায়গা জেনে রাখা ভালো, দেখেন
এত বিধির অধীন আপিল পুনর্জীবিত করার আদেশ প্রত্যেক পক্ষের ক্ষেত্রে গোল দিবেন, একবারের বেশি মঞ্জুর করবে না। কত বছরের বেশি? একবারের বেশি মঞ্জুর করবে না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যদি দেখেন, আপিলে কোন পক্ষের অনুরোধে আপিল আদালত শুনানির নিমিত্তে খরচা ছাড়া কতবার আপিল মঞ্জুর করতে পারে? কতবার? খরচা ছাড়া 3বার, খরচ সহ কতবার? নির্দিষ্ট সংখ্যা নাই। তো এই জায়গা যা আছে ইনশাল্লাহ পারবেন। চলে আসেন আপিলের খরচ এবং একতরফা আপিল শুনানি, হিয়ারিং আপিল এক্সপার্টি। তো আচ্ছা, আপিল খারিজ এবং একতরফা আপিল শুনানি। সো আপিল খারিজের কারণ সমূহ দেখেন, আম, দেখেন মূল মামলায়, এই লুৎফর সাহেব, 9 আদেশে মূল মামলা খারিজ হয় কেন বলেন? মনে আছে কিনা, কি পড়ছেন দেখি। 9 আদেশে মূল মামলা খারিজ হয় কয়টা বিধিতে, কেন হয়? কেউ বলবেন না, তারা জিজ্ঞেস করবো সে বলবেন। লুৎফর সাহেব বলেন। পীযূষ বলেন, পীযূষ। দেখেন 9 আদেশে খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছিলাম এবং খুব ভালোভাবে পড়াইছিলাম। 9 আদেশে বাদীর ত্রুটির কারণে বা বাদীর অনুপস্থিতির কারণে মামলা হয় খারিজ, আর বিবাদীর অনুপস্থিতির কারণে মামলা হয় একতরফা ডিক্রি। তো আপিলের ক্ষেত্রেও সেরকম বিধান আছে। এখন আপনারা তো মূল মামলাই মনে রাখতে পারেন না, আর আপিল কেমনে মনে রাখবেন আল্লাহ জানে। তো আমি এই জায়গা একটু যদি দেখেন, আপিলকারীর ব্যর্থতার কারণে আপিল খারিজ হয়। আপিল আদালত 41 আদেশের 11-2, 15 ক, 17-1, 18 বিধির অধীন আপিলকারী ব্যর্থতার কারণে আপিল খারিজের আদেশ দিতে পারে। সো আপনাদের জন্য সহজ করে দিই, এই কোনো বিধি আপনার মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবেন আপিলকারীর ত্রুটির কারণে আপিল কি হয়? খারিজ হয়। এই ত্রুটি কখনোই, যে দেখেন 11-2 এবং 17-1 বিধি মনে না রাখলে সমস্যা নাই। এই জায়গা আপিলকারী অনুপস্থিত না হলে খারিজ হয়। এটা যেরকম 9 আদেশে 3 বিধিতে বাদী বিবাদী কেউ আসে নাই, 8 বিধিতে বিবাদী আসছে, বাদী আসে নাই, খারিজ হয় যেরকম, এই জায়গাও সেরকম, যে আপিলকারী অনুপস্থিতির কারণে আপিল কি হবে? খারিজ হবে। তারপরে দেখেন নোটিশ জারির জন্য খরচ না দিলে, 41 আদেশের 18 বিধির অধীন নোটিশ জারির জন্য যে খরচ প্রয়োজন তার নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী জমা দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রতিবাদীকে নোটিশ না দেওয়া হলে আপিল আদালত আপিল কি করতে পারে? খারিজ করতে পারে। এটা হলো 9 আদেশের 2 বিধির মতো। ওই যে প্রসেস ফি, প্রসেস ফি না দিলে যেরকম খারিজ হয়, এই জায়গা আপিলের জন্য প্রসেস ফি না দিলে খারিজ। তাহলে আমরা পেলাম আপিলকারী অনুপস্থিত হইলে খারিজ, প্রসেস ফি না দিলে খারিজ। তারপরে দেখেন আপিল পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে, 41 আদেশে 5 ক বিধির অধীন হাইকোর্ট বিভাগ আপিল গ্রহণের পরে নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী আপিল পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে বা তদবির করতে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগ আপিল খারিজ করে দিতে পারে। এই জায়গা বলছে যে আপনি একসময় হাইকোর্টে আপিল করতেন, করার পরে হাইকোর্টে আপিল করার পর আর নিশ্চুপ, আর কোনো পদক্ষেপ নেন নাই, মানে তদবির করেন নাই, তদবির মানে হলো পদক্ষেপ নেন নাই, স্টেপ নেন নাই, তাহলেও আপিল কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তো আমরা জানি, মনে আছে কিনা আপনাদের, যে মূল মামলা খারিজ হইলে প্রতিকার ছিল খারিজ রোধের আবেদন করা 4-এ, আর 8-এ খারিজ হইলে প্রতিকার ছিল 9 আর 9 ক। খারিজ রোধের আবেদন 9-তে, আর সরাসরি খারিজ রোধের আবেদন 9 ক। 9-তে টাকা পয়সা লাগতো না, 9 কতে টাকা পয়সা লাগতো 1000। মনে আছে? ঠিক এই জায়গাও এই যে উপরের যে সকল বিধিতে খারিজ হলো, এর বিরুদ্ধে প্রতিকার 2টা বিধিতে আছে, 19 আর 19 ক। 19 আর 19 ক। দেখেন 19 বিধির অধীন গোল দিবেন 30 দিনের মধ্যে আপিলটি, যে গোল দিবেন পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারে।
কিসের আবেদন করবে? পুনঃগ্রহণ বা পুনরুদ্ধার। এখানে মে অ্যাপ্লাই ফর রিঅ্যাডমিশন অর রেস্টোরেশন, একটু খেয়াল রাখতে হবে। পরীক্ষায় জাস্ট সিম্পলি এই প্রশ্ন আসতে পারে যে আপিল পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারের আবেদন কে করে, আপিলকারী না প্রতিবাদী? আপিলকারী। পুনঃগ্রহণ বা পুনরুদ্ধার, রিঅ্যাডমিশন আর কি রেস্টোরেশন 41 কত বিধি? 19 বিধি। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তো এই ক্ষেত্রে আপনাকে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে কেন আপনি শুনানির দিন আসতে পারেন নাই। তো এই 19-এর পাশে লিখে রাখেন না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। 19-এর পাশে লিখে রাখেন ওই যে 9-9 9-13 না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। ঠিক একইভাবে 41-19 না মঞ্জুর হইলে কি আপিল, মঞ্জুর হইলে রিভিশন। তো তাহলে রিঅ্যাডমিশন আর রেস্টোরেশন আবেদন করবে 41 কত? 19। আর এই যে 30 দিন, এই 30 দিন বলা আছে 168 অনুচ্ছেদ, 168 পরে আছে, সমস্যা নাই। আর 19 ক বিধির অধীন 30 দিনের মধ্যে আপিলটি সরাসরি পুনঃগ্রহণের আবেদন করতে পারে। যত জায়গা 19, যত জায়গা ক আছে সেই সব জায়গায় এগুলা কি সরাসরি পুনঃগ্রহণের আবেদন, সরাসরি পুনঃগ্রহণের আবেদন। তো এই জায়গা একটু লিখে রাখেন নিচে, নির্দিষ্ট কোনো খরচ নেই, নির্দিষ্ট কোনো খরচ নাই। খরচের আদেশ দিবে, বাট কত দিবে সেটা এই জায়গা উল্লেখ নাই। নির্দিষ্ট কোনো খরচ দেয়, একবারের বেশি হবে না, একবারের বেশি হবে না। আর মঞ্জুর না মঞ্জুর সমান সমান রিভিশন, মঞ্জুর না মঞ্জুর সমান সমান রিভিশন। বুঝতে পারছেন? তাহলে যদি কোনো কারণে আপিল খারিজ হয়, আপনার প্রতিকার আছে কততে কততে? 19 আর 19 এটার বলে আপিল পুনঃগ্রহণ বা রেস্টোরেশন। আপিল পুনঃগ্রহণ বা রেজিস্ট্রেশন। 19-এর আবেদন নামঞ্জুর হলে আবার মিস আপিল করা যায়, মঞ্জুর হলে রিভিশন। আর 19 ক মঞ্জুর নামঞ্জুর রিভিশন। 19 কতে টাকা পয়সা নির্দিষ্ট নয়, লাগে, কিন্তু কত সেটা নির্দিষ্ট নাই। 19 কর সুবিধা কয়বার পাওয়া যাবে? একবার। আর এটা মঞ্জুর নামঞ্জুর রিভিশন, উভয় ক্ষেত্রেই 30 দিন। 19-এর 30 দিন এটা বলছে তামাদি আইনের 168 অনুচ্ছেদ, আর 19 ক 30 দিন, এই 30 দিন 19 কর মধ্যেই আছে। যত জায়গা আছে, যে আমি আপনার মনে করাই দিই, 9 আদেশের 9 ক, 9 আদেশের 13 ক, 22 আদেশের 9 ক, তারপরে এই যে 41 আদেশের 19 ক, 41 আদেশের সামনে একটু করে বসে 21 ক, যত জায়গা ক আছে সব ক সরাসরি, সব ক 30 দিন, সব কতে একটা খরচের ব্যাপার স্যাপার আছে। আর সব ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক কি রিভিশন। আচ্ছা, এছাড়া উপরের এই দুইটা ছাড়াও ওই মামলা খারিজ আদেশগুলোর বিরুদ্ধে আপনি ইচ্ছা করলে রিভিশন করতে পারবে, কিন্তু আপিল করতে পারবে না। তো তামাদি আইন যদি দেখেন, তামাদি মেয়াদ, এই জায়গা তামাদি মেয়াদ তো আমরা জানি, সেটা হলো যে তদবিরের অভাবে ফর ওয়ান্ট অফ প্রসিকিউশন আপিল খারিজের আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে আপিল পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারে আবেদন করতে হবে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 168। আর এটা হলো 19 বিধি, ঠিক আছে। আর ওই যে পুনঃগ্রহণের আবেদন যদি প্রত্যাখ্যান হয়, এটা তো পড়লাম, মানে 19-এর আবেদন যদি কি হয়, প্রত্যাখ্যান হয়, তাহলে আপিল, আর মঞ্জুর হইলে কি রিভিশন। এখন আমরা চলে আসি আপিলের একতরফা শুনানি, হিয়ারিং আপিল এক্স পার্টি। এটা হলো ওই একতরফা ডিক্রির মতো। মূল মামলার ক্ষেত্রে একতরফা ডিক্রি হয়, আর আপিলের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে নেয় তানবিন সাহেব, যিনি আপিল করে তারা কি বলে? আপিলকারী। আর যার বিরুদ্ধে আপিল করে, বলেন, পারবেন বলেন, যে কথা বলবেন তার জিব্বে কেটে ফেলবো এর করে দিতে, আর মাথা নাড়াইলেই চুল কেটে ফেলবো। নিজেরে জিজ্ঞেস করলে পারেন না, আর একজন জিজ্ঞেস করলে ঘুষপাস করেন। এরপরেও যদি লজ্জা না হয়
তাহলে আতুর নিয়ে আসবো, দাঁত বেরোলে দাঁতে আতুরতে বাড়ি দেবো। বলেন, যিনি আপিল করে তারে কি বলে? আর যার বিরুদ্ধে আপিল করে? প্রভাস বলেন। প্রতিবাদী, জি, ইংরেজিতে বলে রেসপন্ডেন্ট। যিনি আপিল করে তাকে বলে আপিল করে কারী, আর যার বিরুদ্ধে আপিল করে তারে কি বলে? প্রতিবাদী। তো দেখেন 41 আদেশের 17(2) বিধির অধীন যে ক্ষেত্রে আপিলকারী হাজির হয় কিন্তু প্রতিবাদী হাজির হয় না, সেই ক্ষেত্রে আপিলটি একতরফা শুনানি হবে। অর্থাৎ আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবাদী হাজির না হলে একতরফা কি হবে? শুনানি হতে পারে। এই জায়গা কোথাও বলে নাই একতরফা ডিগ্রি, এই জায়গা কি বলছে? একতরফা কি শুনানি। আবার বলি, একতরফা শুনানি, একতরফা নিষ্পত্তিও না, একতরফা কি শুনানি। তো একতরফা শুনানির বিরুদ্ধে প্রতিকার আছে 21 আর 21 কতে। কত কত বলেন? ওই যে আপিল খারিজ হয়েছিল 19 আর 19 ক, আর আপিল যদি একতরফা শুনানি হয় তাহলে 21 আর 21 ক। দেখেন 21 বিধির অধীন আপিলটি পুনঃ শুনানির জন্য, এটা বলতেন পুনঃ শুনানি। 19 যে আবেদনটা করে ওটার বলে পুনঃ গ্রহণ, আর 21 যে আবেদনটা করে এটা কি পুনঃ শুনানি। আবেদন করতে পারে মে অ্যাপ্লাই ফর রি হিয়ারিং অফ আপিল। কি আপিল? রি হিয়ারিং। সো 21 আবেদন একটু পাশে লিখে রাখেন যে না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। 21 লিখবেন না মঞ্জুর হলে আপিল, মঞ্জুর হলে রিভিশন। না মঞ্জুর হলে আপিল, আর মঞ্জুর হলে কি রিভিশন। ঠিক আছে। এরপরে 21 এই জায়গা একটু এখানে একটু লিখতে হবে যে 21 কস্ট নির্দিষ্ট নাই, মানে 21 খরচের আদেশ দিতে পারে। আমরা নর্মালি এতদিন জেনে আসছি যে ক গুলোতে খরচ দেয় কিন্তু অন্যগুলোতে খরচ দেয় না, কিন্তু এই জায়গাও বলা আছে খরচ দিতে পারে কিন্তু খরচের পরিমাণ নির্দিষ্ট নাই। 21 খরচের আদেশ দিতে পারে কিন্তু খরচের আদেশ কি নাই? নির্দিষ্ট নাই। হুম। তারপরে 21 ক দেখেন, 21 ক বিধির অধীন আপিলটি সরাসরি পুনঃ শুনানির জন্য আবেদন করতে পারে, মে অ্যাপ্লাই ফর ডিরেক্টিং রি হিয়ারিং অফ আপিল। এখন এই সরাসরি পুনঃ শুনানি মানেই একটা জিনিস তো এই জায়গা অবধারিত, সেটা হলো এই জায়গা টাকা পয়সার একটা বিষয় আছে। তো এই টাকা পয়সাটা কি আছে এই জায়গা দেখেন, আপিল সরাসরি পুনঃ শুনানির আবেদন গ্রহণের ক্ষেত্রে আদালত প্রতিবাদীকে সর্বোচ্চ 3,000 টাকা, কত টাকা? 3,000 টাকা খরচের নির্দেশ দিতে পারে। আর যদি তামাদি দেখেন, যে আপিলের একতরফা শুনানি হয়েছে পুনরায় তার শুনানির জন্য দরখাস্ত দায়ের করতে হবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। 169, মানে 19 বিধি হলো 168 আর 21 বিধি হচ্ছে 169, উভয় ক্ষেত্রেই কতদিন? 30 দিন। আর পরেরটা তো আমরা জানি যে আপিল পুনঃ শুনানির আবেদন যদি প্রত্যাখ্যাত হয় তাহলে প্রতিকার আপিল, আর পুনঃ শুনানির আবেদন যদি মঞ্জুর হয় তাহলে প্রতিকার কি? রিভিশন। আর 21 ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক প্রতিকার কি? রিভিশন। তো আপিলকারী প্রসেস ফি না দিলে, আপিলকারী অনুপস্থিত থাকলে, আপিলকারী হাইকোর্টে আপিল করার পর তদবির না করলে আপিল হয় খারিজ। আপিল খারিজের বিরুদ্ধে প্রতিকার, আপিল পুনরুদ্ধারের আবেদন, রেস্টোরেশন বা আপনার রিঅ্যাডমিশনের আবেদন। তো সেই ক্ষেত্রে আবেদন করতে হবে 41 আদেশের 19 আর 19 ক। 19-এও 30 দিন, 19 কতেও 30 দিন। 19-এ কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপার নাই, বাট 19 না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। আর 19 ক মঞ্জুর না মঞ্জুর রিভিশন, এ জায়গা কোনো নির্দিষ্ট খরচ নাই। প্রতিবাদীর অনুপস্থিতির কারণে আপিল হবে একতরফা নিষ্পত্তি, আর এই একতরফা নিষ্পত্তির কারণে আপনার যিনি প্রতিবাদী তার প্রতিকার হচ্ছে আপিল পুনঃ শুনানির আবেদন 41 আদেশে কত? 21 আর কত? 21 ক। 21-এ যদি আপনি আবেদন করেন 30 দিন, তামাদের 169 অনুচ্ছেদ। 21-এর আবেদন যদি না মঞ্জুর হয় আপিল, মঞ্জুর হলে রিভিশন। আর 21 ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক কি? রিভিশন। যারা মনে করবেন জটিল তার জন্য জটিল, আর যে মনে করবেন যে না এই জায়গা মজা আছে তার জন্য মজা আছে। কিভাবে? ওই যে আমার তো সামঞ্জস্য আছে,
মূল মামলা খারিজের ক্ষেত্রে 9 আর 9 ক যেরকম, আপিলের 9 আর 9 ক যেরকম, এই জায়গায় 19 আর 19 ক সেরকম। মূল মামলা একতরফা ডিক্রির ক্ষেত্রে 13 আর 13 ক যেরকম, আর এই জায়গায় 21 আর 21 ক সেরকম। তো আমরা নামাজের বিরতিতে যাব। নামাজ শেষে আমরা, আজকে একটু ধৈর্য ধরে পড়তে হবে। আজকে আমরা এই জায়গা দেওয়ানি কার্যবিধি শেষ করে যেতে হবে ইনশাআল্লাহ। পাল্টা আপত্তি বা পাল্টা আপিল বা পাল্টা আপত্তি, ক্রস অবজেকশন, 41-27 বিধি। অ্যাকচুয়ালি ক্রস অবজেকশনের আক্ষরিক অর্থ হয় পাল্টা আপত্তি, পাল্টা আপিল হয় না। ক্রস অবজেকশন হলো, খুব সহজে যদি বলি, যে মূল মামলায় যখন বাদী দেয় আরজি, বিবাদী দেয় লিখিত জবাব। কোন দরখাস্তের ক্ষেত্রে দেয় দরখাস্ত, প্রতিপক্ষ এসে দেয় লিখিত আপত্তি, রিটেন অবজেকশন বলে। আর আপিলের ক্ষেত্রে যিনি আপিলকারী তিনি দেয় হচ্ছেন আপনার মেমোরান্ডাম অফ আপিল, আপিলের মেমো। আর মেমোর বিপরীতে প্রতিবাদী এসে যেটা জমা দেয় সেটারে বলে ক্রস অবজেকশন বা পাল্টা আপত্তি। এই অর্থাৎ আপিলের মেমো দিল তো আপিলকারী, আর যার বিরুদ্ধে আপিল করছে সেই প্রতিবাদী যদি লিখিত কোনো ডকুমেন্ট সাবমিট করে সেটারে বলে কি, ক্রস অবজেকশন বা পাল্টা আপত্তি। তো এই পাল্টা আপত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে 41 আদেশের কত বিধি, 22 বিধি। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 41 আদেশের 22 বিধিতে পাল্টা আপত্তি সংক্রান্ত বিধান আছে। এখন যদি বলেন যে পাল্টা আপিল কি, তাহলে পাল্টা আপিল হলো যে ডিক্রি দিছে একটা, এই ডিক্রির বিরুদ্ধে বাদীও সংক্ষুব্ধ, বিবাদীও সংক্ষুব্ধ, এবং দুইজনই আপিল করছে, এটারে বলে পাল্টা আপিল। আর পাল্টা আপত্তি হলো যে একজন আপিল করছে আর একজন এসে আপিলের উত্তর দিছে, এটারে বলে পাল্টা আপত্তি। বুঝছেন? এই জায়গায় আর পড়ার কিছু নাই, জাস্ট মনে রাখতে হবে পাল্টা আপত্তি আছে 41 আদেশের কত বিধি, 22 বিধি। আর দায়েরের সময়টা পড়বো। পাল্টা আপত্তি দায়েরের সময় দেখেন, আপিল শুনানির জন্য ধার্য দিনে ধার্য দিন সম্পর্কে প্রতিবাদী বা উকিলের প্রতি নোটিশ জারির তারিখ হতে 1 মাসের মধ্যে আপিল আদালতে পাল্টা আপত্তি দায়ের করতে পারে। আপিল আদালত পাল্টা আপত্তি দাখিলের জন্য অতিরিক্ত সময় মঞ্জুর করলে উক্ত মঞ্জুরকৃত সময়ের মধ্যে পাল্টা আপত্তি দাখিল করতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে পাল্টা আপত্তি দাখিলের সময় কতদিন, 1 মাস, বা আদালত আরো বাড়ালে ইচ্ছা করলে বাড়াতে পারে। 13 বিজিএস পরীক্ষা একবার এসেছিল, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর কোথায় ক্রস অবজেকশন আছে? 41 আদেশের কত বিধি, 22 বিধি। যদি বলে পাল্টা আপিল আছে কোথায়, পাল্টা আপিল কিন্তু অ্যাকচুয়ালি কোথাও নাই, ক্রস অবজেকশন আছে 41 আদেশের 22 বিধিতে। তো সেলফ প্র্যাকটিসে যা আছে এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি আপিল আদালতের ক্ষমতা। পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট। আপিল আদালতের ক্ষমতা অ্যাকচুয়ালি ফৌজদারি ক্ষেত্রে আপিল আদালতের ক্ষমতা বলতে 423 ধারায়, আর দেওয়ানির ক্ষেত্রে আপিল আদালতের ক্ষমতা বলছে 107 ধারায়। দেখেন যে আপিল আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে তা 107 ধারায় উল্লেখ করা হয়েছে, এবং এই সকল ক্ষমতা সম্পর্কিত বিস্তারিত বিবরণ আদেশ 41 আদেশের 23 থেকে 29 এবং 33 বিধিতে উল্লেখ করা হয়েছে। সো আপনি যেটা মনে রাখবেন শুধুমাত্র সেটা হলো যে আপিল আদালতের ক্ষমতা কত ধারা, 107 ধারা। তো আপিল আদালত যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে 107 ধারা দেখেন, কোন আপিল আদালতে নিম্নলিখিত ক্ষমতা থাকবে: মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করার, মানে আপনি যদি আপিল আদালতে আপিল করেন তাহলে আপিল আদালতের ক্ষমতা আছে ওই মামলাটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করার। টু ডিটারমাইন এ কেস ফাইনালি, এটা লেখেন বিধি 24, পাশে লিখে রাখেন। মানে 107-এর যে ক, এটা বিস্তারিত ভাবে বলা আছে কোথায়, 41 আদেশের 24 বিধিতে। তারপরে দেখেন কোন মকদ্দমা পুনঃপ্রেরণ করার, টু রিমান্ড এ কেস। এই যে রিমান্ড দেখেন, আপিল আদালত কোন কেস রিমান্ডে পাঠাচ্ছে, মানে আপিল আদালত পুনঃ বিচারে ফেরত পাঠাচ্ছে বিচারিক আদালতে, যেটা তুমি এটা আবার বিচার করো। এটা লেখেন বিধি 23, বিধি 23। তারপরে দেখেন বিচার্য বিষয় গঠন এবং সেগুলো বিচারার্থে প্রেরণ। ইচ্ছা করলে নর্মালি বিচার্য বিষয় গঠন করার দায়িত্ব তো আদালতের, বাট যদি আদালত আপিল আদালত দেখে যে বিচারিক আদালত বিচার্য বিষয় গঠন করে নাই,
বা করলেও আরো বিচার্য বিষয় গঠন করা দরকার, তাহলে আপিল আদালত সেই বিচার্য বিষয় গঠন করে এটা বিচারার্থে প্রেরণ করবে। এটা আছে বিধি 25। কত বলেন? 25। বিধি 25। এরপরে আছে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য তলব করতে পারে। অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য তলব করতে পারে, মানে আপিল আদালত ইচ্ছা করলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। এটা লেখেন বিধি 27 এবং 28। বিধি 27 এবং 28। তো তাহলে আপিল আদালতের ক্ষমতা 107 ধারায় মোট কয়টা ক্ষমতা আছে? 4টা। কোনো কেস চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, কোনো মামলা পুনঃবিচারে পাঠাতে পারে, অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করে সেগুলো প্রেরণ করতে পারে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা সাক্ষ্য গ্রহণের জন্য কি তলব করতে পারে। এটা আছে কত? 27 আর 28। তো বিগত বছরের একটা প্রশ্ন দেখেন, 2023 সালে এসেছে 16 বিজিএস পরীক্ষায়, আপিল ইজ এ কন্টিনিউশন অফ এ সুট, এই বিধানটি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন ধারা বিশ্লেষণে অনুমোদিত? বেশ কঠিন প্রশ্ন, যে আপিল ইজ এ কন্টিনিউশন অফ সুট, এটা হবে কত ধারা? 107 ধারা। দেখেন ব্যাখ্যা, আপিল হচ্ছে মূল আদালতের ধারাবাহিকতা, কারণ বিচারিক আদালত প্রযোজ্য সকল রুলস এবং পদ্ধতি দেওয়ানি কার্যবিধির 107 এবং 41-27 আলোকে সমভাবে আপিলের আদালতেও প্রযোজ্য হয়। এটার কারণ হলো বলতেছে, এটা আতিকুর রহমান খান বনাম আমির এবং অন্যান্য এই মামলায় বলতে, মূল মামলায় যা যা অনুসরণ করা হয় আপিল আদালতেও তাই তাই অনুসরণ করা হয়। ওই যে মূল মামলায় মুলতবি আবেদন আছে, আপিলে মুলতবি আবেদন আছে, মূল মামলায় খারিজ আছে একতরফা ডিগ্রি আছে, এতেও খারিজ আছে একতরফা ডিগ্রি আছে, একতরফা নিষ্পত্তি আছে। তার মানে আপিল হচ্ছে মূল মামলারই একটা ধারাবাহিকতা। তারপরে এখানে 2 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, an appellate court shall have power to take additional evidence or to require such evidence to be taken, মানে একটা আপিল আদালতের ক্ষমতা আছে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের আদেশ প্রদান করার। এটা আছে কত ধারায়? 107 ধারায়। 107 ধারায়। তো দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কত ধারা অনুযায়ী আপিল আদালত মোকদ্দমা রিমান্ডে প্রেরণ করেন? রিমান্ডে প্রেরণ করেন, এটাও কত? 107। এখন রিমান্ড তো এই জায়গায় নরমালি আমরা ফৌজদারি কার্যবিধিতে রিমান্ড হলো যে ম্যাজিস্ট্রেট কোনো আসামিরে পুলিশের হেফাজতে ফেরত পাঠাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য, এটা হলো রিমান্ড। আর এই জায়গায় রিমান্ড হলো আপিল আদালত কোনো মামলা ফেরত পাঠাচ্ছে বিচারিক আদালতে, কিসের জন্য? বিচারের জন্য। এটা হলো আপিল আদালতের রিমান্ড। এখন কোন মামলা রিমান্ডে কেন পাঠায়? কোন আপিল আদালত কোন মামলা তো বিচার হয়ে এসেছে, তারপরে আবার বিচার করার জন্য আবার ফেরত কেন পাঠালো? এটা হলো প্রথম কারণ হলো আপিল আদালত যদি দেখে যে কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়েছে, মানে প্রাথমিকভাবেই ডিক্রি হয়ে গেছে, ওই মামলায় সাক্ষ্য গ্রহণ তেমন কোনো সুযোগ হয় নাই, ওই যে মামলা করছে, মামলা করার সাথে সাথে আর্জি খারিজ করে দিছে যে কজ অফ অ্যাকশন নাই, বা বললো যে তামাদি দ্বারা পারিত, সাথে সাথে খারিজ করে দিছে, তাহলে দেখা গেল এই মামলায় ইস্যু গঠন হয় নাই, সাক্ষ্য গ্রহণ হয় নাই, কিছুই হয় নাই। তাহলে এটা আপিল করলো, আপিল করে খারিজ আদেশটা বাতিল করলো, যা এই খারিজ আদেশটা বাতিল করলো, বাট এই মামলা খারিজ আদেশ বাতিল করলো কিন্তু এই মামলা তো বিচার টিচার কিছু হয় নাই, তাহলে এই মামলাটা আপিল আদালত যে আমি খারিজ আদেশ বাতিল করে দিলাম, বাট এই মামলা আবার পুনর্বিচার হবে কোথায়? বিচারিক আদালত। এই যে আপিল আদালত পাঠালো এটাই বলে হচ্ছে রিমান্ড। এখন সব সময় যে রিমান্ডটা যে শুধু সবসময় যে প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হলে যে পাঠাবে তা না, অনেক ক্ষেত্রে আদালত যদি মনে করে যে এই বিষয়ে বিচার হয়েছে আবার হওয়া দরকার, যদিও সাক্ষ্য গ্রহণ সবকিছু হয়েছে, আদালতের মনে হলো যে না এই বিষয়ে আবার হওয়া দরকার, তাহলেও পাঠাতে পারে। আর এই রিমান্ডে পাঠায় 107 ধারা বা 41 আদেশের কত বিধি? 23। তো 107 ধারা আপিল আদালতকে কোন মকদ্দমা পুনঃপ্রেরণ করার ক্ষমতা দেওয়া হয়েছে, কোন কোন প্রেক্ষাপটে আপিল আদালত এই ক্ষমতা প্রয়োগ করতে পারে তা আদেশ 41-এর 23 বা 25 বিধিতে আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি 23-এর রিমান্ড আছে, 25-এও আছে, ওই যে বিচার্য বিষয় গঠন করে পাঠাইছে আবার, ওইটাও রিমান্ড। মামলা বিচারের সময় নিম্ন আদালত কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে থাকলে তা বিবেচনা করার প্রশ্নে বা গোল দেবেন প্রাথমিক প্রশ্নে প্রিলিমিনারি পয়েন্টসে মামলা নিষ্পত্তি করে থাকলে আপিলে সেই সিদ্ধান্ত বাতিল হলে আপিল আদালত মামলাটি পুনর্বিচারের জন্য উক্ত আদালতে পুনঃপ্রেরণ করতে পারে। তাহলে একবার যদি বিচার হয়ে যায় বা বিচার হোক বা না হোক, আপিল আদালতে যে আপিলটা করা হয়েছে ওটার আবার বিচারের জন্য ফেরত পাঠালেই সেটারে বলে কি? রিমান্ড। 41 আদেশের কত? 23। তো প্রতিকার দেখেন, 23 বিধির অধীন আপিল আদালত মোকদ্দমা পুনর্বিচারের জন্য প্রেরণের আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল করা যায়। মানে রিমান্ডে যদি পাঠায়, রিমান্ডে পাঠানোর বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে? আপিল করতে পারে। এখন যদি বলেন স্যার এই জায়গায় সংক্ষুব্ধ কে,
যিনি আপিল করছে সে নাকি যার বিরুদ্ধে আপিল করছে সে, যে কেউ। যার এ জায়গায় সংক্ষুব্ধ যিনি আপিল করছে তিনিও হতে পারে, যার বিরুদ্ধে আপিল করছে তিনিও হতে পারে। তো 41 আদেশের 23 বিধি একটা আপিলযোগ্য আদেশ। 25 বিধিতে 41 আদেশের 25 বিস্তারিত পড়তে যাব না। বিচার্য বিষয় গঠন এবং বিচারে প্রেরণ, মানে আদালত ইচ্ছা করলে কোনো বিষয় বিচার্য বিষয় যদি মনে করে যে বিষয় আরো বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল বাট বিচারিক আদালত করে নাই, তাহলে সেই বিষয়ে বিচার্য বিষয় গঠন করে পাঠাতে পারে যে এটাও তুমি বিচার করো। তাহলে অ্যাকচুয়ালি 23-এ রিমান্ড আছে, 25-এও আছে, বাট দুই রিমান্ডের মধ্যে পার্থক্য হলো 23-এর রিমান্ডের বিরুদ্ধে আপিল করা যায়। 41 আদেশের 23-এ যদি পাঠায় তাহলে আপিল করা যায়, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। কিন্তু 41 আদেশের 25-এ যদি পাঠায় তাহলে আপিল করা যাবে না। আর লাস্টেরটা দেখেন 41 আদেশের 27 বিধি, আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রদান বা প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট। এই ইংরেজিটা আন্ডারলাইন করেন, প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট। প্রোডাকশন শব্দের অর্থ হলো উপস্থাপন, অফ এডিশনাল এভিডেন্স মানে অতিরিক্ত সাক্ষ্য, ইন অ্যাপিলেট কোর্ট আপিল আদালতে। সো যদি পরীক্ষায় এই লাইনটা দিয়ে দিল যে প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট, তাহলে হবে 41 আদেশের 27 বিধি। আর একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে অ্যাপিলেট, ওই যে 2 নাম্বার প্রশ্ন বিগত বছরে, যে অ্যান অ্যাপিলেট কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু টেক এডিশনাল এভিডেন্স অর রিকোয়ার সাচ এভিডেন্স টু বি টেকেন, তাহলে হবে 107 ধারা। দুই জায়গায় এডিশনাল এভিডেন্স, এক জায়গায় বলছে অ্যাপিলেট কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু টেক এডিশনাল এভিডেন্স, এটা বললে হলো 107। আর প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট, প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট, তাহলে এটা হবে কত? 41 আদেশের 27। সো আপনারা এডিশনাল এভিডেন্স দেখলেই 100 কখন 107, যে শ্যাল হ্যাভ পাওয়ার টু টেক এডিশনাল এভিডেন্স, এটা বললে 107। আর যদি বলে প্রোডাকশন অফ এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেট কোর্ট, তাহলে কত? 41 আদেশের 27। এখান থেকে প্রশ্ন হবে, বুঝে নিয়েন। তো এই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ কেন করবে? যদি আপিল আদালত দেখে যে কোনো বিষয়ে সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল কিন্তু বিচারিক আদালত করে নাই, তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। তিনি নিজে করতে পারে বা অন্য কোনো আদালতও গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারে। 41 আদেশের কত? 27। সো বিধি 28টা একটু লেখেন। বিধি 28, আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে, আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে বা অন্য কোনো আদালতকে নির্দেশ দিবে। আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে অথবা কি অন্য কাউকে নির্দেশ দিবে। তো 27 হলো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের আদেশ দিবে, আর নিজে করতে পারে বা অন্য কোনো আদালতে পাঠাইতে পারে, এটা কত? 28। তো এখন আমরা আপিল আদালতের ক্ষমতা পড়ছি মোট 4টা, মানে ওই যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে 24 বিধি, পুনঃপ্রেরণে করতে পারে 23 বিধি, তারপরে আপনার এই যে অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করে পাঠাতে পারে, এটা কত? 25। আর অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে 27-28। এই 4টা ক্ষমতার মধ্যে শুধুমাত্র রিমান্ডের ক্ষেত্রে 41 আদেশের 23-ই আপিলযোগ্য আদেশ, অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপিল করা যাবে না। বুঝতে পারছেন? তো তাহলে আমরা একটু 107 ধারায় যতগুলো ক্ষমতা আছে এর ভিতরে একটাই আপিলযোগ্য, সেটা হলো রিমান্ডে পাঠানো। 41 আদেশের কত? 23। অ্যাকচুয়ালি 25-এও কিন্তু পরোক্ষভাবে রিমান্ডই আছে, বাট 25-এর বিরুদ্ধে আপিল করা যায় না, 23-এর বিরুদ্ধে আপিল করা যায়। তো বিগত বছর প্রশ্ন যদি দেখেন যে দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মকদ্দমা প্রেরণ করতে পারেন? 41 আদেশে কত? 23। তারপরে 2 নাম্বারটা যদি দেখেন, কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 107 ধারার বিধান অনুযায়ী নিম্নের কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নহে? আর্জি গ্রহণ। এই যে পুনর্বিচার আছে, পুনর্বিচার প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন, এটা আছে। অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ আছে, আর্জি গ্রহণ এটা কিন্তু না। ঠিক আছে? তো এখানে সেলফ প্র্যাকটিসে যা যা আছে ইনশাল্লাহ পেরে যাবেন, সবই গুরুত্বপূর্ণ। আসেন আমরা আদেশ হতে আপিল, আপিলস ফ্রম ওয়ার্ডার্স, আদেশ কত? 43। তো আপিলযোগ্য আদেশ সম্পর্কে 2টা জায়গায় আছে, ধারার ক্ষেত্রে হচ্ছে 104 ধারা, আর আদেশের ক্ষেত্রে কত? 43 আদেশ।
তো প্রথমে আমরা চলে আসি 104 ধারায় কি আছে দেখেন। 104 ধারা, যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, পাইছেন? 104 ধারা অনুযায়ী নিম্নোক্ত আদেশ সমূহের বিরুদ্ধে আপিল করা যাবে। প্রথমে দেখেন 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। তো 35 ক ধারায় যদি কাউকে ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দেয়, তার প্রতিকার কি? আপিল করা। কত ধারায়? 104। তারপরে দেখেন বাদী অপর্যাপ্ত কারণে আটক, রোগ, নিষেধাজ্ঞার আবেদন করলে 95 ধারার অধীন বিবাদী ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে। ওই যে গতকাল পড়াইছিলাম যে যার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আসলো, মূল মামলায় দেখা গেল বাদী হেরে গেছে, তাহলে বিবাদী বলতে পারে যে তাহলে আমার ক্ষতিপূরণ দেন, সর্বোচ্চ কত? 10,000। এই ক্ষেত্রে বাদী মকদ্দমায় পরাজিত হলে এবং আদালত যদি মনে করে বাদী অপর্যাপ্ত কারণে আটক, রোগ বা নিষেধাজ্ঞার আবেদন করেছে, তাহলে বাদীকে সর্বোচ্চ 10,000 টাকা ক্ষতিপূরণের জন্য বিবাদীকে নির্দেশ দিতে পারে। এরূপ ক্ষতিপূরণ আদেশের বিরুদ্ধেও বাদী কি করতে পারে? আপিল করতে পারে। সো আপনি শর্টকাটে মনে রাখবেন, ক্ষতিপূরণমূলক খরচ 35 কতে হোক বা 95-তে হোক, হইলেই প্রতিকার কি? আপিল। তারপরে দেখেন ডিক্রি জারিতে গ্রেফতার কিংবা দেওয়ানি কারাগারে আটক ব্যতীত এই আইনের অধীন যে কোনো বিধানের অধীনে জরিমানা আরোপ কিংবা কোনো ব্যক্তিকে গ্রেফতার কিংবা দেওয়ানি কারাগারে আটক করার আদেশ, মানে ডিক্রি জারিতে গ্রেফতার ছাড়া যদি অন্য কোনো ক্ষেত্রে কাউকে গ্রেফতার করা হয়, তাহলে সেই ধরনের আটকের বিরুদ্ধেও কি করা যাবে? আপিল করা যাবে। যেমন 38 আদেশের 4 বিধির অধীন রায়ের পূর্বে দেওয়ানি কারাগারে আটক আদেশ, বা 39 আদেশের 2-3 বিধির অধীন মিস ভায়োলেশন কেস, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে 6 মাসের আটক আদেশ দিতে পারে বিধিন দেওয়ানি কারাগারে আটক আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। তাহলে আমার মনে রাখতে হবে 35 ক ক্ষতিপূরণমূলক খরচ আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, 95 ধারায় ক্ষতিপূরণমূলক আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, ডিক্রি জারি ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে যদি কাউকে গ্রেফতার করে, যেমন রায়ের পূর্বে গ্রেফতার বা মিস ভায়োলেশন কেসের কারণে গ্রেফতার, এটার বিরুদ্ধেও আপিল করা যাবে। কত ধারায়? 104 ধারায়। আমরা চলে আসি জেনে রাখা ভালো, আপিলে প্রদত্ত কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। নো আপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার পাসড ইন আপিল আন্ডার দিস সেকশন। মানে আপিলে যদি কোনো অর্ডার দেয়, তাহলে ওই অর্ডারের বিরুদ্ধে আর কি করা যাবে না? আপিল করা যাবে না। আপনি এত একবার আপিল করছেন, আবার আপিলে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আর আপিল করা যাবে না। এখন আমরা একটু চলে আসি আদেশ হতে আপিল, আপিল ফ্রম অর্ডারস। ব্র্যাকেটে লেখেন 25টি। আপিলযোগ্য আদেশ কতটি? 25টি। 25টি তো বললেন, এখন গোনা দেন তো কয়টা আছে এই জায়গায়? আইন পাঠে কয়টা আছে? গোনা দেন, গোনা দেন, কয়টা আছে দেখেন, গোনেন। কয়টা আছে? 28টা। বাট অ্যাকচুয়ালি আছে কয়টা? উত্তর হবে 25টা। তাহলে 28টা ওনার এই জায়গায় শনাক্ত করে দেওয়া, 25টা জায়গায় শনাক্ত করে দেওয়া উচিত ছিল যে কোন 25টা আছে, উনি দেয় নাই। তার আগে আমাদের একজন প্রশ্ন করছে যে স্যার ক্ষতিপূরণমূলক খরচ 10,000 কি এখনো আছে না 50,000 হবে না? 50,000 তো হয়েছে 35 কতে, 95-তে তো এখনো 10,000ও আছে। বিগত ক্লাসে উত্তর কিন্তু দিয়ে দিছি যে 35 কতে 50,000 হয়েছে, 95 ধারা এখনো 10,000ই আছে, বা 39 আদেশের 5 কতে এখনো 10,000ই আছে। তো আদেশ হতে আপিল 25টা। প্রথম যেটা দেখেন 7-এর 10, এটার পাশে 1 লেখেন, 1 বাম পাশে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে 1। তাহলে 7 আদেশের 10 বিধি, এটা হলো 1 নাম্বার, লিখছেন? 7 আদেশের 10-এ কি আছে আমি মনে করাই দিই, আরজি ফেরত দিলে বাদীর প্রতিকার আপিল করা। 8 আদেশের 10 আছে, বাম পাশে লেখেন 2, লিখছেন? তো এটা হলো 8 আদেশের 10-এ কি আছে আমি মনে করাই দিই। ওই যে আদালত বলছে বাদী অথবা বিবাদীরে যে তুমি এডিশনাল রিটেন স্টেটমেন্ট জমা দাও, সাবসিকুয়েন্ট প্লিডিং জমা দাও 8 আদেশের 9-তে। সে জমা না দিলে তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে 8 আদেশের 10-এ। তো তার প্রতিকার আপিল। 9-এর 9 পাইছেন? এর পাশে 3 লেখেন, 9-এর 9-এর পাশে 3। এই 9-এর 9 আমরা পড়েছি।
মামলা খারিজের আবেদন, মামলা খারিজ রদের আবেদন করছে বাদী, সেই রদের আবেদনও যদি নামঞ্জুর হয় তাহলে আপিল। এটা হলো 9-9। 9-13 এটার পাশে 4 লেখেন। একতরফা ডিগ্রি হয়েছে, একতরফা ডিগ্রি রদের আবেদন বিবাদী করছে 9-13-তে। 13 আবেদন যদি নামঞ্জুর হয় তাহলে করবে আপিল। 10-4 এটার পাশে 5 লেখেন, বাম পাশে 5 লেখেন। লিখছেন? ওই যে বাদী বা বিবাদী পক্ষে তার আইনজীবী হাজির হয়েছে, আদালত আইনজীবীর প্রশ্ন করছে, আইনজীবী প্রশ্ন করতে পারে নাই, পক্ষরে হাজির হইতে বলছে, পক্ষ হাজির হয় নাই, তাহলে রায় ঘোষণা করবে 10-4, প্রতিকার হলো আপিল। 11-21 এটার পাশে 6 লেখেন। 11-21 কাহিনী হলো যে ওই যে আপনারে দলিল দেখাইতে বলছে বা প্রশ্নের উত্তর দিতে বলছে, দেন নাই, তাহলে মামলা খারিজ হয়েছে বা আত্মপক্ষ সমর্থনের অধিকার হারাইছে বা ওই যে একতরফা নিষ্পত্তি যাই হোক না কেন, তো সেই ক্ষেত্রে তারও প্রতিকার কি? 11-21 বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। 16-10 7 লেখেন বাম পাশে। 16-10 হলো সমন দিছিল, আসে নাই, সমন দিছিল, দলিল হাজির করে নাই, তারে হুলিয়া জারি করতে পারে, তারে গ্রেফতার করতে পারে, 500 টাকা জরিমানা করতে পারে, প্রতিকার হলো আপিল। 16-20 বাম পাশে লেখেন 8। সমন অনুসারে আসছে, আসার পর এখন আর সাক্ষ্য দিতে চাচ্ছে না, ওই যে লজ্জা লাগে, তাই এটা হচ্ছে 8। 21-34 আমরা পড়ি নাই, দরকারও নাই, এটার পাশে 9 লেখেন। লিখছেন? 21-57টা বাদ, পরেরটা 21-60 আছে না, এটার পাশে 10 লেখেন। 21-60 বাম পাশে 10 লেখেন, এটা হলো 10 নম্বর আপিলযোগ্য আদেশ। লিখছেন? 21-61 আছে না, এটার পাশে 11 লেখেন, দরকার নাই। 21 আদেশের 72 এবং 92 এটার পাশে বাম পাশে 12 লেখেন। 72 এবং 92 আমরা 92 জানি, ওই যে 89 আর 90 বিধিতে দায়িক আসে নিলাম রোধের আবেদন করছে, নিলাম রোধের আবেদন মঞ্জুর বা না মঞ্জুর যাই করুক না কেন, আপিল করা যাবে 21 আদেশের 92 বিধিতে। সো এটা একটা আপিলযোগ্য আদেশ, এটার পাশে লিখবেন 12। 22 আদেশের 9 এটার পাশে লেখেন 13। ওই যে নির্দিষ্ট সময়ের মধ্যে কায়েম মোকামের দরখাস্ত করেন নাই, মামলা অ্যাবেট হয়ে গেছে, অ্যাবেট আদেশ রদের আবেদন করছেন 22 আদেশের 9, সেটাও নামঞ্জুর করে দিছে, তাহলে প্রতিকার হচ্ছে আপিল। 13 লিখছেন? 22 আদেশের 10 এটার পাশে লেখেন 14। এটা আমরা পড়ি নাই, দরকার নাই। 23 আদেশের 3 এটার পাশে লেখেন 15। লিখছেন? 23 আদেশের 3টা আমি ব্যাখ্যা দিই। 23 আদেশের 3 হলো যে আপনার উভয় পক্ষ রাজি, আদালত এসে জানাইছে যে আপনি সোলে ডিক্রি দেন, সো আদালত কোনো ডিক্রি না দিয়ে যে কোনো একটা আদেশ দিছে, সো এই আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। 25-2 এটার পাশে 16 লেখেন। লিখছেন? পড়ি নাই, বাট আজকে বলছিলাম, আমি একটু, আপনারা জানেন আমি ব্যাখ্যা দিই। ওই যে বাদী মামলা করছে, বাংলাদেশে তার কোনো স্থাবর সম্পত্তি নাই, তারা জামানত দিতে বলছে, জামানত দেয় নাই, মামলা খারিজ হয়েছে, খারিজ রোধের আবেদন করছে, সেটাও নামঞ্জুর হয়েছে, তাহলে আপিল করা যাবে, এটা হলো 16। 34 আদেশের 2, 4, 7 এটার পাশে লেখেন 17। 34 আদেশের 2, 4, 7 এটার পাশে কত লিখবেন? 17। 35 আদেশের 3, 4, 6 এটার পাশে লেখেন 18। 35 আদেশের 3, 4, 6 এটার পাশে কত? 18। তারপরে দেখেন 38 আদেশের 2, 3, 6 এটার পাশে লেখেন 19। এটা আমরা পড়ছি, গতকালই পড়ছি, যে রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে ওই জামানত দিতে বলে 2-তে, নতুন জামানত দিতে বলে 3-এ, আর ক্রোক করে 6-এ, তো 2, 3, 6 এর বিরুদ্ধে আপিল করা যায়। তারপরে দেখেন
এই জায়গায় 39 আদেশের 1 2 আছে, 4 আছে, 10 আছে, এই তিনটারে একসাথে লিখবেন 20। 39 আদেশের 1 2, 39 আদেশের 4, 39 আদেশের 10, এই তিনটা একসাথে বাম পাশে কি লিখবেন? 20 লিখছেন? তারপরে আসেন 40 আদেশের, আচ্ছা 39 আদেশ কিন্তু আমরা পড়ছি, ওই যে গতকালই বললাম যে অস্থায়ী নিষেধাজ্ঞা রিলেটেড যাই আসুক না কেন প্রতিকার কি? আপিল। 40 আদেশের 1 ও 4, এটার পাশে লেখেন 21। 40 আদেশের 1 ও 4 কত লিখবেন? 21। রিসিভার নিয়োগ আর রিসিভার অপসারণ এই দুইটা আপিল যোগ্য, গতকাল লিখে দিছি। 41 আদেশের 19 আর 21, এটার পাশে লেখেন 22। 41 আদেশের 19 আর 21 আজকে গরম গরম পড়ছে একটু আগে। 41 আদেশের 19 ওই যে আপিল পুনঃগ্রহণের আবেদন করছে আর আপিল পুনঃশুনানির আবেদন করছে। 41 আদেশের 23, এটার পাশে লেখেন 23। 23 মিলে গেছে। 41 আদেশের 23 এর পাশে 23। 41 আদেশের 23 মাত্রই বললাম রিমান্ডে পাঠাই, আপিল আদালত কোন মামলা রিমান্ডে পাঠাইছে, এটাও আপিলযোগ্য আদেশ। 45 আদেশের 6, এটার পাশে লেখেন 24। 45 আদেশের 6, এটার পাশে 24। আর 47 আদেশের 4, এটার পাশে লিখবেন কত? 25। তাহলে 43 আদেশে মোট আপিলযোগ্য আদেশ কয়টা? 25টা। এর ভিতরে আমরা মোটামুটি যতগুলা পড়ছি ওইগুলো মনে রাখলে হয়ে গেছে। 7 এর 10, 8 এর 10, 9 এর 9, 9 এর 13, 10 এর 4, 11 এর 21, 16 এর 10, তারপরে 16 এর 20, তারপরে আপনার ওই যে 22 এর 9, তারপরে যেগুলো আমরা মনে 22 এর 9, তারপরে আমরা যদি পড়ছি 38 আদেশের 2 3 6, 39 আদেশের 1 2 4 10, 41 আদেশের 19 21, তারপরে এই যে 23, এগুলা যতগুলা পড়ছি, তারপরে যে 21 আদেশের 92, ওইটাও আমরা পড়ছি। এইগুলা মনে রাখলে আল্লাহর রহমতে পারবেন ইনশাল্লাহ। সো বিগত বছরের প্রশ্ন যদি দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর রিভিউ এর দরখাস্ত মঞ্জুর হলে তার বিরুদ্ধে প্রতিকার কি? একটা বিষয় দেখেন, এটা আমরা মনে রাখবো, পরেও পড়বো গিয়ে। রিভিউ এর দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে আপিল, আর না মঞ্জুর হইলে রিভিশন। সামনে পড়বো, রিভিউ এর দরখাস্ত মঞ্জুর হইলে আপিল, না মঞ্জুর হইলে রিভিশন। তো বাদ বাকি যা যে প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন, সব পারবেন ইনশাল্লাহ। ধৈর্য ধরে আস্তে আস্তে এক একটা করে দেখে ফেলবেন। তো আমরা সর্বশেষ প্রশ্ন দুইটা দেখবেন, সর্বশেষ প্রশ্ন দুইটা এই সেলফ প্র্যাকটিসের সর্বশেষ প্রশ্নটা, যে দেওয়ানি কার্যবিধির অধীন নিম্নলিখিত কোন আদালতের রেফারেন্স এখতিয়ার আছে? দেওয়ানি কার্যবিধির অধীন কোন আদালতের রেফারেন্স এখতিয়ার আছে? রেফারেন্সের পাশে বাংলা লেখেন অভিমত। রেফারেন্সের পাশে বাংলা লেখেন অভিমত। হাইকোর্ট বিভাগের আছে, ঠিক আছে। পাশে লেখেন আদেশ 46 ধারা 113। আদেশ 46 ধারা 113। রেফারেন্স আসলে কি? রেফারেন্স হলো, একটা জিনিস খেয়াল করবেন, আপিল করে উচ্চ আদালতে, রিভিশন করে উচ্চ আদালতে, রিভিউ করে সেম আদালতে। আর রেফারেন্স হলো যখন একটা মামলার বিচার হচ্ছে, এখন বিচার করতে করতে ওনারা একটা ধর্ম সংকটে পড়ে গেছে, মানে একটা গুরুত্বপূর্ণ আইনগত বিষয় আসছে যেটা উনি আসলে ব্যাখ্যা করতে পারতেছে না, তখন উনি হাইকোর্টে পাঠিয়ে দিছে যে এই বিষয়ে আপনার মতামত কি দেন। রেফারেন্স এখতিয়ার শুধুমাত্র আছে কার? হাইকোর্ট ডিভিশনের। কত ধারা? 113 ধারা। আর আদেশ কত? 46। এতটুকু জানলেই হবে। তারপরের প্রশ্নটা দেখেন, তারপরের প্রশ্নটা, নিম্নলিখিত কোন বিষয়ে নিম্ন আদালত কোন বিষয় হাইকোর্ট বিভাগে রেফারেন্সে পাঠাতে পারে? এই জায়গায় দেখছে আইনগত প্রশ্নে আর প্রথা যার কি আছে? আইনগত ভিত্তি আছে। সো রেফারেন্সে শুধু পাঠানো যায় ঘটনাগত প্রশ্নে না, কিসে পাঠানো যাবে? আইনগত প্রশ্নে। আর ব্যাখ্যা যদি দেখেন, যে সকল মকদ্দমা বা আপিলের ডিগ্রি গোল দিবেন আপিল যোগ্য না, আছে এটা কি কি যোগ্য না? আপিল যোগ্য না, সেই সকল মকদ্দমা বা আপিল শুনানির সময় বা পূর্বে, এই যে দেখেন সময় বা পূর্বে বা এমন ডিগ্রি বলবৎ করার সময় কোন আইনগত প্রশ্ন বা আইনগত ভিত্তি আছে এমন প্রথার প্রশ্ন হাইকোর্ট বিভাগের মতামতের জন্য হাইকোর্ট বিভাগের নিকট পাঠানো যায়।
হাইকোর্ট বিভাগের নিকট পাঠানো যা। যায়। কোন ধরনের? যেটা আপিলযোগ্য না আর আইনগত প্রশ্ন জড়িত মামলার যে কোনো সময় পাঠানো যায়। এখানে আরেকটা কথা লিখে রাখবেন যে আদালত স্বেচ্ছায় পাঠাতে পারে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে পাঠাতে পারে। মানে আদালত স্বেচ্ছায় পাঠাতে পারে, একটু লিখে রাখেন, আদালত স্বেচ্ছায় পাঠাতে পারে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে পাঠাতে পারে। স্বেচ্ছায় পাঠাতে পারে অথবা কি বলেন, পক্ষগণের আবেদনের ভিত্তিতেও পাঠাতে পারে। তো রেফারেন্স যা পড়লাম এতটুকু পড়লেই কখনো আসে নাই, প্রশ্ন যদি এসে যায় এগুলো থেকে পারবেন। রেফারেন্স এখতিয়ার আসে শুধু হাইকোর্ট বিভাগের ধারা 113 আদেশ 43। রেফারেন্স আইনগত প্রশ্নে হয়, যেটা আপিলযোগ্য ডিক্রি নয়, মামলার যে কোনো সময় পাঠানো যায়, কোনো পক্ষের আবেদনেও পাঠাইতে পারে বা আদালত স্বেচ্ছায়ও পাঠাতে পারে। এগুলো রেফারেন্স। চলে আসি আমরা নিঃসম্বল ব্যক্তির আপিল। নিঃসম্বল ব্যক্তির আপিল আদেশ কত? 44। মূল মামলার ক্ষেত্রে 33 আর এই জায়গা কত? 44। বাদ বাকি সব একই। যে জিনিসটা আমার মনে রাখতে হবে সেটা হলো বিগত বছরের প্রশ্নের উপরে দেখেন, নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত, নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ বলে দেবেন 30 দিন। যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে সেই ডিক্রির তারিখ হতে 30 দিন। তার মানে আপনি যে নিঃসম্বল এটা আবেদন করতে হবে কয়দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। চলে আসেন আপিল বিভাগে আপিল। আপিল বিভাগে আপিল, অ্যাপিলস টু দ্য অ্যাপিলেট ডিভিশন আদেশ কত? 45। বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আছে, একটা হলো সবার উপরে আপিল বিভাগ, তারপর হচ্ছে হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ যদি কোনো আদেশ দেয় সেটার বিরুদ্ধে পরবর্তীতে আপিল করা যাবে কোথায়? আপিল বিভাগে। সো এখান থেকে যে জিনিসটা বিস্তারিত পড়বো না, খুঁটিনাটি যেটা মনে রাখবেন, এখানে একটু লেখেন মকদ্দমার মূল্যমান 20,000 বা তার বেশি হতে হবে। এখানে একটু স্টার দিয়ে লিখে রাখেন যে মকদ্দমার মূল্যমান 20,000 বা তার বেশি হতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিল বিভাগে আপিলের ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান কত হতে হবে? কমপক্ষে 20,000 অথবা তার বেশি। তারপরে এখানে একটা কথা আছে, এটা একটু পড়বো, সেটা হলো যে ক্ষেত্রে প্রত্যয়নপত্র, লাস্টের লাইনটা উপরে, আপিল বিভাগে আদেশ কার্যকর করার পদ্ধতি, এর উপরের লাইনটা, যে ক্ষেত্রে প্রত্যয়নপত্র মঞ্জুর করা হয় সেই ক্ষেত্রে আবেদনকারী প্রত্যয়নপত্র মঞ্জুরের তারিখ হইতে 6 সপ্তাহের মধ্যে জামানত প্রদান করবে। জাস্ট মনে রাখবেন জামানত দিতে হবে কয় সপ্তাহের ভিতরে? 6 সপ্তাহ, এইটুকুই, আর ব্যাখ্যা দরকার নাই। আপিল বিভাগে আপিল আছে 45 আদেশ আর 109 থেকে 112। মামলার মূল্যমান কত হতে হবে? 20,000 বা তার বেশি। আর জামানত দিতে হবে কত সপ্তাহ? 6 সপ্তাহ, এইটুকু, আর দরকার নাই। আর বিস্তারিত যার দরকার সে পড়বেন, বাট পরীক্ষায় আসলে ইনশাল্লাহ এর ভিতর থেকেই আসবে। সো আমরা বিগত বছরে একটা প্রশ্ন পড়ি, দেখেন 1 নাম্বার, আপিল বিভাগে কোনো আদেশ কার্যকর করার পদ্ধতি কি? যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালত করবে। আর যদি প্রশ্ন আসে যে কত কত টাকা হতে হবে, কমপক্ষে 20,000 বা তার বেশি। সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা দেখেন, আপিল বিভাগে আপিলের ক্ষেত্রে জামানত দাখিল করার সময় কত দিন? 6 সপ্তাহ। এটাই মনে রাখেন। চলে আসে আমরা রিভিউ। ধারা 114 আদেশ কত? 47। রিভিউ কি দেখেন, রিভিউ হলো ডিক্রি প্রদানকারী আদালত বা বিচারক কর্তৃক নিজের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা। যে পক্ষ আদালতের ডিক্রি বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয় সেই পক্ষ রিভিউ আবেদন করতে পারে। একটা জিনিস খেয়াল করবেন, রিভিউ মানে যে আদালত সিদ্ধান্ত দেয় সেই আদালতে রিভিউ করা যায়, রিভিউ কখনো উচ্চ আদালতে করে না। কোথায় রিভিউ আবেদন করবেন দেখেন, যে আদালতের ডিক্রি বা আদেশ দেয় সেই আদালতের ডিক্রি বা আদেশটি রিভিউ করার জন্য আবেদন করতে হবে। যেমন সহকারী জজ ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধে উক্ত সহকারী জজের কাছে রিভিউ করতে হবে। এখন আমরা একটু চলে আসি যে সকল ক্ষেত্রে রিভিউ আবেদন করা যায়। কোন ডিক্রি বা আদেশের দ্বারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি রায় মানে ধারা 114 বা 47 আদেশের এক বিধির অধীন রিভিউ করতে পারে
যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল কি করা হয়নি, যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয়নি। একটা একটা ক্ষেত্রে আপনার আপিলের বিধান আছে কিন্তু আপনি আপিল নির্দিষ্ট সময়ের মধ্যে করেন নাই, তাহলে কি করা যাবে? রিভিউ। তারপরেরটা, যে সকল ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি নেই, যে ডিগ্রির বিরুদ্ধে টোটালি আপিলের কোনো অনুমতি নাই। আগেরটা হলো আপিলের বিধান ছিল করেন নাই, আর এটা হলো আপিলের কোনো কি অনুমতি নাই। আর একটা হলো স্মল কজ আদালতের বল দিবেন রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে, স্মল কজ আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে। তো স্মল কজ আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্ত, এই কথাগুলো আসলে কি এটা আমার বুঝতে হবে। অনেকে জিজ্ঞেস করেন স্যার রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্ত কি? রেফারেন্স আমরা মাত্র পড়ে আসছি। রেফারেন্সে ক্ষুদ্র একটা সম্পন্ন আদালত ওনার এখতিয়ার দেন সর্বোচ্চ 25,000, উনি একটা মামলায় রেফারেন্সে পাঠাইছে, রেফারেন্সে কোথায় পাঠাবে? হাইকোর্টে। কারণ হাইকোর্ট রেফারেন্সে যদি কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কি করা যাবে? রিভিউ করা যাবে। এই হলো কথা। ক্ষুদ্র একটা সম্পন্ন আদালত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য রেফারেন্সে পাঠাইছে কার কাছে? হাইকোর্টের কাছে। হাইকোর্ট যে সিদ্ধান্ত দিবে ওটার বিরুদ্ধে আবার কি করা যাবে? রিভিউ করা যাবে। তাহলে রিভিউ এর ক্ষেত্রে আপিলের বিধান ছিল করেন নাই, আপিলের টোটালি বিধানই নাই, আর ক্ষুদ্র একটা সম্পন্ন আদালতের রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে এই সকল ক্ষেত্রেই কি করা যাবে? রিভিউ করা যাবে। দেখেন রিভিউ করার কতগুলো কারণ আছে, এই কারণগুলো যদি দেখি, যে নিম্নলিখিত কারণে রিভিউ আবেদন করা যেতে পারে যদি মোকদ্দমা সম্পর্কে আন্ডারলাইন করেন নতুন বা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার হয়। কি নতুন বা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো বিষয় আবিষ্কার হয়, যদি মোকদ্দমার নথিতে আন্ডারলাইন করবেন কোনো সুস্পষ্ট ভুল দেখা যায় বা অন্য কোনো কারণে, তাহলে নতুন কোনো বিষয় যদি আবিষ্কৃত হয়, নথিতে যদি ভুল দেখা যায় অথবা কি অন্য কোনো কারণে। চলে আসি যে কত দিনের মধ্যে রিভিউ করতে হবে? 90 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 173। তাতে রিভিউ আপনি হাইকোর্টে করেন, সহকারী জজ করেন, জেলা জজ করেন, যার কাছেই করেন না কেন, রিভিউর তামাদি মেয়াদ কত দিন? 90 দিন। কত দিন? লুৎফর সাহেব, দায়রা জজের কাছে রিভিউর তামাদি মেয়াদ কত দিন? 90 দিন। পীযূষ? 90 দিন। আখিনুর, দায়রা জজের কাছে রিভিউর তামাদি মেয়াদ কত দিন? 90 দিন। পূর্ণ মনে নাই? লালন, যে প্রশ্ন করলাম উত্তর কি? হ্যাঁ, কতদিন মেয়াদ বলেন? দায়রা জজ তো একটা ফৌজদারি আদালত, তার কাছে রিভিউ করা যায়? যায় না। জেলা জজ হইলে 90 দিন হতো। বলতে যে তোমার ষাঁড় প্রতিদিন কয় কেজি দুধ দেয়? 7 কেজি। একজন কাছে 3 কেজি। তো তাহলে এখানে দেখেন রিভিউ আবেদন প্রত্যাখ্যান এবং মঞ্জুর একটু আগেই পড়ছি। দেখেন রিভিউ এই যে 43 দেওয়ানি কার্যবিধির 43-এর 1 আদেশ অনুযায়ী বলা যায় যে পক্ষ রিভিউ আবেদন করে আদালত যদি রিভিউ আবেদন গোল দিবেন মঞ্জুর করে আদেশ দেয় তাহলে এর বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। আর রিভিউ আবেদন মঞ্জুর একটা আপিলযোগ্য আদেশ। আর যদি রিভিউ আবেদন না মঞ্জুর করে, মানে আমি রিভিউ করছিলাম, রিভিউ শুনে কোনো সিদ্ধান্ত দিছে, মঞ্জুর করছে, তাহলে প্রতিপক্ষের প্রতিকার হলো আপিল। আর আমি রিভিউ করছিলাম, আমার রিভিউটা না মঞ্জুর করে দিছে, তাহলে আমার প্রতিকার কি? রিভিশন। নরমালি আমরা এতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম জায়গা যা পাইছি সেটা হলো না মঞ্জুর করলে করা যায় আপিল, আর মঞ্জুর করলে করে রিভিশন। আর রিভিউর ক্ষেত্রে যে উল্টা, রিভিউ করলে যদি মঞ্জুর হয় তাহলে আপিল, না মঞ্জুর হইলে রিভিশন। বুঝছেন? জেনে রাখা ভালো। দেখেন জেনে রাখা ভালো, 47 আদেশের 7-2 বিধির অধীন রিভিউ আবেদনকারী অনুপস্থিতি বা হাজির না হওয়ার কারণে আদালত রিভিউ আবেদনটি প্রত্যাখ্যান করতে পারে। 47 আদেশের 7-2 বিধির অধীন রিভিউটি পুনর্বহালের আবেদন করা যেতে পারে। এটা একটু আন্ডারলাইন করে 3টে স্টার দেন। এটার অর্থ হলো যে রিভিউ তো আবেদন করছেন, এখন রিভিউর শুনানি হবে। যেদিন শুনানি, যেদিন যে রিভিউ আবেদন করছে সেদিন আবার সে আসে নাই, তাহলে তার রিভিউটা কি করে দিছে? প্রত্যাখ্যান করছে। এই প্রত্যাখ্যানের বিরুদ্ধে এটা আবার পুনর্বহালের আবেদন করা যাবে। বুঝছেন? তো যদি বলে যে রিভিউকারীর অনুপস্থিতির কারণে যদি রিভিউটি প্রত্যাখ্যান করে তাহলে রিভিউকারীর প্রতিকার কি? রিভিউ পুনর্বহালের আবেদন করা যায়। বিগত বছর প্রশ্ন পড়ি আমরা। দেখেন 1 নম্বর প্রশ্ন, যে দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করতে হবে, রায়ের তারিখ হতে কত দিনের মধ্যে? 90 দিন।
কম মূল্যের স্ট্যাম্প পেপারে আর্জি লেখার কারণে বা আদালত আর্জিটি প্রত্যাখ্যান বা খারিজ করে দেয়, বাদীপক্ষ উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেনি। আপিলের বিধান ছিল কিন্তু আপিল করেনি। এই ক্ষেত্রে বাদী পক্ষ অন্য কি প্রতিকার পেতে পারে? কি রিভিউ করতে পারে, কারণ আমরা জানি আপিলের বিধান ছিল আপিল না করলে কি করা যায়? রিভিউ করা যায়। বাদ বাকি যে প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। আমরা চলে আসি রিভিশনে। ধারা 115 রিভিশন কত আছে? 115 ধারা। রিভিশনের কোনো আদেশ নাই। দেওয়ানি কার্যবিধিতে সকল জিনিসের আদেশ আছে, কিন্তু রিভিশনের কোনো আদেশ নাই। রিভিশন আর আপিলের মধ্যে পার্থক্য হলো, আপিল ঘটনাগত বা আইনগত উভয় ক্ষেত্রে হয়, আপিল অধিকার হিসেবে দাবি করা যায়, কিন্তু রিভিশন শুধু আইনগত ক্ষেত্রে হয়। আইনগত ক্ষেত্রেই হলে হবে না, আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে। আর রিভিউ এটা অধিকার হিসেবে দাবি করা যাবে না, কিন্তু আপিল অধিকার হিসেবে দাবি করা যায়। দেখেন, আপিল কখনো আদালত একা একা শুনতে পারে না, কেউ আপিল করে নাই, আদালত নিজে নিজের কাছে আপিল করতে পারবে না। কিন্তু রিভিশন একা একা হতে পারে, ওনার কাছে কেউ রিভিশনের আবেদন করে নাই, কিন্তু উনি রিভিশনাল পাওয়ার প্রয়োগ করে কোনো ভুল ত্রুটি সংশোধন করতে পারে। মানে অ্যাপিলেট পাওয়ার কখনো সোমোটো হয় না। আপিলের ক্ষমতা কখনো আদালত নিজের ইচ্ছায় প্রয়োগ করতে পারে না, কিন্তু রিভিশনের ক্ষমতা নিজের ইচ্ছায় প্রয়োগ করতে পারে, হোক সেটা দেওয়ানি হোক সেটা ফৌজদারি। মানে ওনার কাছে কেউ আবেদন করুক বা না করুক। বুঝেন কিনা? তো তাহলে আমরা সরাসরি এখানে চলে আরেকটা কথা বলে নিই, যে রিভিশন আপনি করবেন কোথায়? রিভিশন আমি কোথায় করব একটু শুনে নেন। আমরা যদি উচ্চ আদালতের নজির ছাড়া জাস্ট সিভিল কোর্টস অ্যাক্ট এবং দেওয়ানি কার্যবিধির 115 ধারা দেখি, তাহলে রিভিউর কথা, রিভিউ আদালত হলো, সরি, রিভিশনের আদালত হলো দুইটা, একটা হলো জেলা জজ আর হাইকোর্ট বিভাগ। আপিলের ক্ষেত্রেও কয়টা? দুইটা। কি কি? জেলা জজ আর হাইকোর্ট। আপিলের ক্ষেত্রে বিধান ছিল 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজের কাছে আপিল, আর 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্ট। কিন্তু রিভিশনের ক্ষেত্রে আমার দেখতে হবে আদেশটা কে দিছে, এবং আদেশটা কি আদেশ নাকি ডিক্রি, আদেশ নাকি ডিক্রি, এবং সেটা আপিল অযোগ্য কিনা। আপিল যোগ্য যদি থাকে তাহলে কখনোই রিভিশন করা যাবে না, আগে তো আপিলই করতে হবে নাকি। তাহলে রিভিশনের প্রশ্ন ওঠে কখন? যখন এটা আপিল যোগ্য না। সো করবো তার আগে একটু থিওরি বুঝাই নাই। যে কোনো আপিল অযোগ্য ডিক্রি হলেই রিভিশন হাইকোর্টে। কি বলেন? আপিল অযোগ্য ডিক্রি হলেই রিভিশন কোথায়? হাইকোর্টে। 115 ধারার বিধান অনুসারে সহকারী জজ দেখ, সিনিয়র সহকারী জজ দেখ, যুগ্ম জেলা জজ দেখ, আপিল অযোগ্য ডিক্রি হলে রিভিশন কোথায়? হাইকোর্টে। আর কোন আপিল অযোগ্য আদেশ, আদেশটা যদি দেয় জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ, কে কে? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ, তাহলেও কোথায়? হাইকোর্টে। দুইটা থিওরি যদি মনে রাখেন, আপিল অযোগ্য ডিক্রি হলেই রিভিশন কোথায়? হাইকোর্টে। আর আদেশ দিবে কে কে? জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ, তাহলে কোথায়? বুঝেন কিনা? বুঝছেন? আর বাদ বাকি অন্যান্য যত আদেশ তাদের সাথে সবকিছু কার কাছে? জেলা জজ। তাহলে অন্য আদেশ আর কি থাকে? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ, এরা যদি কোনো আদেশ দেয় যেটা, যে আদেশটা আপিল অযোগ্য, তাহলে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায়? জেলা জজ। বুঝছেন? তাহলে হাইকোর্টে কি কি যাচ্ছে? যে কোনো আপিল অযোগ্য ডিক্রি হলেই রিভিশন হাইকোর্টে, অথবা আদেশটা যদি হয় কে কে দেয়? জেলা জজ অথবা যুগ্ম জেলা জজ। আপিলযোগ্য আদেশ জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ, তাহলে কোথায়? হাইকোর্টে। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কোথায় যাবে? জেলা জজের কাছে। অর্থাৎ সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ, এনারা যে আদেশে দেখ না কেন রিভিশন হবে কোথায়? জেলা জজ, জেলা জজ, জেলা জজের কাছে। বুঝছেন? আরেকটা কথা, আমাদের দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের অস্তিত্ব নাই, কিন্তু দ্বিতীয় রিভিশনের অস্তিত্ব আছে। আর দ্বিতীয় রিভিশনটা বলে লিভ টু সেকেন্ড রিভিশন, মানে অনুমতি সাপেক্ষে রিভিশন। কি বলেন? লিভ টু সেকেন্ড রিভিশন। যে রিভিশনটা প্রথমে করা হয়েছিল জেলা জজের কাছে, জেলা জজ যে সিদ্ধান্ত দিতে সেটার বিরুদ্ধে যদি সংক্ষুব্ধ হন, তাহলে লিভ টু সেকেন্ড রিভিশন করা যাবে কোথায়? অর্থাৎ হাইকোর্টে কখনো সরাসরি রিভিশন করতে হয়, কখনো নিম্ন আদালত রিভিশনের যে সিদ্ধান্ত দিয়েছে সেটার বিরুদ্ধে রিভিশন যদি করে সেটারে বলে লিভ টু সেকেন্ড রিভিশন। আর সরাসরি যে রিভিশনটা করে ওটারে কিন্তু সেকেন্ড রিভিশন বলে না। ধরেন সহকারী জজ
26 আদেশের 9 বিধিতে একটা স্থানীয় তদন্তের আদেশ দিছে সহকারী জজ। এর বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হলো রিভিশন। সহকারী জজ আদেশ দিছে, রিভিশন কোথায়? জেলা জজ। জেলা জজ। জেলা জজ ওই আদেশ বহাল রাখছে, তাহলে সংক্ষুব্ধ পক্ষের দ্বিতীয় রিভিশন করবে হাইকোর্ট। বুঝছেন? তাহলে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নেই, কিন্তু কি আছে? রিভিশন আছে। আবার বলি শুনে নেন, ডিক্রি হলেই রিভিশন কোথায়? হাইকোর্টে। আর আদেশটা যদি দেয় জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, তাহলে কোথায়? হাইকোর্টে। আর এছাড়া সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ যে কোনো আদেশ দিলে জেলা জজ। আর যে ক্ষেত্রে প্রথম রিভিশন করা হয়েছিল জেলা জজের কাছে, জেলা জজ যে সিদ্ধান্ত দেবে সেটার বিরুদ্ধে দ্বিতীয় রিভিশন করা যাবে কোথায়? এই হলো রিভিশন। আর রিভিশনের কোনো তামাদি মেয়াদ, তামাদি আইনের কোনো অনুচ্ছেদে নাই। রিভিশনের তামাদি মেয়াদ নির্ধারিত হবে উচ্চ আদালতের নথির অনুসারে। আপিলের যে তামাদি মেয়াদ, রিভিশনেরও সেই তামাদি মেয়াদ। অর্থাৎ জেলা জজের কাছে 30 দিন, হাইকোর্টে গেলে কয় দিন? 90 দিন। 60 দিন না, কতদিন? 90 দিন। তো আমরা রিভিশনের কারণ একটু পড়ি। এই হলো রিভিশন, তাও একটু পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন করা যাবে যদি, এই যে দেখেন, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান না থাকলে। তাহলে আপিলের বিধান না থাকলে রিভিউ করা যায়, আপিলের বিধান না থাকলে কি? রিভিশন করা যায়। এবং শুধু আপিলের বিধান না থাকলেই হবে না, এবং নিম্ন আদালত আইনগত ভুল করার কারণে ডিক্রি বা আদেশে কি আছে? ভুল আছে। এবং দেখেন উক্ত ভুলের কারণে কি হয়েছে? ন্যায় বিচার ব্যাহত হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি তিনটাই হতে হবে, নাইলে কিন্তু রিভিশন করা যাবে না। আপিলের বিধান নাই, আইনগত ভুল আছে, আর আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তাহলেই কি করা যাবে? রিভিশন করা যাবে। তারপরে যদি দেখেন, শুধুমাত্র আইনগত ভুলের ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে না। যদি আইনগত ভুলটি ন্যায় বিচার বিঘ্ন করে, সেক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে। তো আমরা চলে আসি, দেখেন রিভিশন আদালত নির্ধারণ। দেওয়ানি কার্যবিধির 115-তে দুই ধরনের আদালতের রিভিশন এখতিয়ার আছে। একটা হলো কার? হাইকোর্ট বিভাগের, আর একটা কার? জেলা জজের। হাইকোর্ট বিভাগের আছে 115-1, 115-এর উপধারা কত? 1। আর জেলা জজের আছে 115-এর উপধারা 2। বুঝছেন? তো এখানে একটা মূল্যমানের কথা আছে, এই মূল্যমান আমরা পড়বো না। মূল্যমান রিভিশনের ক্ষেত্রে মূল্যমান রিলেটেড কোনো কথা দেওয়ানি কার্যবিধিতে নাই, বা সিভিল কোর্টস অ্যাক্টেও নাই। তো আমার রিভিশনের ক্ষেত্রে আমি জাস্ট দেখবো আদেশটা কে দিয়েছিল, আর আদেশটা কি আদেশ নাকি ডিক্রি। বুঝছেন? তাহলে এই জায়গা হাইকোর্ট বিভাগে রিভিশন করা যাবে 115-1। জেলা জজের কাছে কত? 115-2। একটু মনে রাখতে পারেন, অতিরিক্ত জেলা জজের কাছে 115-3। অতিরিক্ত জেলা জজের কাছে 115-3। আর লিভ টু সেকেন্ড ডিভিশন যদি এই যেখানে দেখেন, এটা আছে কততে? 115-4। লিভ টু সেকেন্ড ডিভিশন কততে? 115-4। তো তাহলে বলেন তো যে ডিক্রির ক্ষেত্রে দ্বিতীয় রিভিশন করা যায় কিনা? ডিক্রির ক্ষেত্রে প্রথম রিভিশনই তো যাচ্ছে হাইকোর্টে, তাহলে দ্বিতীয় রিভিশন আপনি কোথায় করবেন? ডিক্রির ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই। জেনে রাখা ভালো। যদি আমরা দেখি যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নেই, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে খালাস এবং অপর্যাপ্ত দণ্ডের দেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ। আপনি যদি একটা মনে রাখেন, তাহলে ফৌজদারি দেওয়ানি সব মনে রাখা যায়। যদি এইভাবে মনে রাখেন যে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে, তাহলে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই। দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে। ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই। একটা মনে রাখলে বারবার প্রশ্ন করলে পেয়ে যাবেন। যদি যে কোনো একটা,
যদি আপনি এটাও মনে রাখেন যে ফৌজদারি দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, তাহলে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই। ফৌজদারিতে যেহেতু রিভিশন একবারই করা যায়, তাহলে আপিল করা যায় কয়বার? দুইবার। দুইবার। তো দেওয়ানি কার্যবিধিতে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশনের বিধান আছে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের কোনো সুযোগ নেই। দেওয়ানিতে রিভিউর বিধান আছে, কিন্তু ফৌজদারিতে রিভিউর বিধান নাই। ফৌজদারিতে রিভিউর বিধান নাই, বাট ওই জায়গায় বলছে যে রায়ে যদি ক্লারিক্যাল মিস্টেক বা হালকা ত্রুটি বিচ্যুতি থাকে সংশোধন করা যাবে 369 ধারায়। মনে আছে কিনা? 369 ধারায়। তো এখানে বিগত বছরের প্রশ্ন যা আছে পড়ে নিবেন। এবং এই জায়গায় আইন পাঠে কিছু কথা বলতে যে আপিল রিভিশনের ক্ষেত্রে পিকুনিয়ারি জুরিসডিকশন ম্যাটার করে, মানে রিভিশনের ক্ষেত্রে কার সুট ভ্যালু কত সেই অনুসারে রিভিশন, এটা পড়বো না আমরা। রিভিশনের ক্ষেত্রে সুট ভ্যালু ম্যাটার করে না, বুঝছেন? এজন্য কিছু প্রশ্ন ভুল হতে পারে, যদি সন্দেহ থাকে আমারে জিজ্ঞেস করবেন যে স্যার অমুক। ডিগ্রি হলে রিভিশন চলে যাবে কোথায়? কথা শেষ। তো আমরা চলে আসি বিবিধ বিষয়। বিবিধ বিষয় 132 থেকে কত? 155। আচ্ছা, আমরা বিবিধ বিষয় পড়বো। দেখেন 132 ধারায় কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষায় এখান থেকে জাস্ট এতটুকুই প্রশ্ন আসতে পারে যে মহিলাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কত ধারায়? 132 ধারায়। তারপরে 135 ধারায় জজ, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য বিচারিক কর্মকর্তাকে দেওয়ানি প্রক্রিয়ায় গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো জজ, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেন, তাদের কি মামলা? দেওয়ানি মামলা, তাদেরকে কিন্তু গ্রেফতার করা যাবে না, অব্যাহতি দেওয়া হয়েছে। 135 ক ধারায় কোন পার্লামেন্ট সদস্যকে পার্লামেন্ট সভা চলাকালীন দেওয়ানি প্রক্রিয়া গ্রেফতার হতে অব্যাহতি দেওয়া হয়েছে। পার্লামেন্ট সদস্য মানে এমপি সাহেবরা, এমপি সাহেবদের অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে দেখেন 137 ধারায় অধস্তন আদালতের ভাষা কি হবে সেটা বিধান করা হয়েছে। অধস্তন আদালতের ভাষা কি হবে সেটা নির্ধারণ করবে কে? সরকার। তো আপনি মনে রাখবেন অধস্তন আদালত মানে হলো যে নিম্ন যে দেওয়ানি আদালত, এই দেওয়ানি আদালতের ভাষা কি বাংলা, ইংলিশ, চাইনিজ নাকি উগান্ডার ভাষা হবে এটা নির্ধারণ করবে সরকার। কত ধারায়? 137 ধারায়। বিগত বছরের প্রশ্ন দেখেন অধস্তন আদালতের ভাষা কি হবে, দা কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কত ধারায় বলা হয়েছে? কত ধারায়? 137 ধারায়। কে নির্ধারণ করবে? সরকার। চলে আসে প্রত্যার্পণ, অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন। দেওয়ানি কার্যবিধির ধারা কত? 144। ভাই প্রত্যার্পণের অর্থ আপনার বুঝতে হবে আগে। প্রত্যার্পণের মানে হলো ফিরে পাওয়া। আমি যা হারাইছি সেটা ফিরে পাবার যে আবেদন এটাকে বলে প্রত্যার্পণ। সহজ কথা বললে জারি মামলায় আমি যা হারাইছি সেটা আমি যদি ফেরত চাই সেই আবেদনটাকে বলে কি? প্রত্যার্পণ। এইভাবে যদি বলি, দেখেন যে আশরাফুল সাহেব উনি 1 কোটি টাকার একটা মামলায় জয়লাভ করছে মিলন শিকদারের বিরুদ্ধে। এখন আশরাফুল জয়লাভ করার সাথে সাথেই আশরাফুল জারি মামলা করে দিছে। জারি মামলা করলে আদালত মিলনের সম্পত্তি ক্রোধ করে 1 কোটি টাকা আশরাফুল্লে বুঝাই দিয়ে দিছে। ভালো। এখন মিলন তো থেমে নাই, মিলন ওই ডিক্রির বিরুদ্ধে আপিল করছে। আপিল করার পরে আপিল কিছুদিন চলছে, 2 বছর চলার পর আপিলে বিচারিক আদালতের যে সিদ্ধান্ত এটা রিভার্স হয়ে গেছে, মানে বিচারিক আদালতের সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে। আপিলে গিয়ে আপিল আদালত সিদ্ধান্ত দিছে যে আশরাফুল কোনো টাকা পয়সা পাবে না। কিন্তু অলরেডি তো আশরাফুল কি টাকা নিয়ে নিছে। তাহলে মিলন এখন আপিল আদালতের ডিক্রি পেয়ে মিলন ওই যে 1 কোটি টাকা হারাইছে প্লাস এই যে আরো 2 বছর আপিল চলছে, সুদ সহ এই 1 কোটি টাকা ফিরে পাওয়ার যে আবেদন এটার এই কি বলে? প্রত্যার্পণ। এটা কোথায় পড়বে? যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে, যে বিচারিক আদালতে। কোন আদালতে? জারি মামলা বিচারিক আদালতে করে না, প্রত্যার্পণের আবেদনও করে কোথায়? বিচারিক আদালতে। বুঝতে পারছেন? তাহলে প্রত্যার্পণটা শুধু তখনই পসিবল যখন আপনি জারি মামলায় কিছু হারাইছেন।
কিন্তু জারি মামলায় এত কিছু হারান নেই, তখন কিন্তু প্রত্যার্পণের আবেদন করার দরকার নাই। বুঝেন কিনা? ধরেন আশরাফুল 1 কোটি টাকার ডিগ্রি পাইছে, উনি জারি মামলা করছিল, মিলন আবার জারি মামলা স্থগিত করে দিছে। স্থগিত করার পর মিলন আবার আপিলে জয়লাভ করছে, তাহলে মিলনের কি প্রত্যার্পণের মামলা করা লাগবে? না, কারণ সে কি তা হারাইছে কিছু? না। বুঝেন কিনা? তাহলে যদি কিছু হারাই থাকে সেক্ষেত্রে প্রত্যার্পণের আবেদন করা যাবে। প্রত্যার্পণ স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে। প্রত্যার্পণ সম্পর্কে বলছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 144 এর আবেদনের তামাদি মেয়াদ 3 বছর, তামাদি আইনের 181 অনুচ্ছেদ। প্রত্যার্পণের আবেদন করতে হবে কতদিন? 3 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 181। এই ধরেন আশরাফুল 1 কোটি টাকার ডিগ্রি পাইছে, আশরাফুল কোনো জারি মামলা টামলা কিছু করে নাই, মিলন আপিল করছে, আপিলে মিলন হেরে গেছে, মানে বিচারিক আদালতের সিদ্ধান্ত দিয়েছে আশরাফুল 1 কোটি পাবে, আপিল আদালতের সিদ্ধান্ত দিয়েছে আশরাফুল 1 কোটি টাকা পাবে। তাহলে আশরাফুল এখন কি করবে বলেন? কিসের মামলা করবে, প্রত্যার্পণ নাকি জারি মামলা? আশরাফুল করবে কি মামলা? জারি মামলা নাকি? আর আশরাফুল যদি আপিল করার আগে, মিলন আপিল করার আগে জারি মামলা করে ওই টাকাটা বুঝে নিত, আর মিলন যদি আপিলে জয়লাভ করতো, তাহলে মিলন কিসের আবেদন করতো? প্রত্যার্পণ। বুঝেন কিনা? তাহলে প্রত্যার্পণের সহজ কথা হলো যে বিচারিক আদালতের সিদ্ধান্ত হওয়ার পর ডিক্রিদার যদি জারি মামলার মাধ্যমে মামলার ফল লাভ করে, পরবর্তীতে ওই ডিক্রি যদি আপিল আদালতে গিয়ে কি পরিবর্তন হয়ে যায়, তাহলে ওই দায়ী সুদ সহ যা হারাইছে তা ফিরে পাবার যে আবেদন করবে, এটারই কি বলে? প্রত্যার্পণ। প্রত্যার্পণ যে শুধু আপিল আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে তা না, এটা রিভিশন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধেও হতে পারে। তো এ হলো প্রত্যার্পণ। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 181। কত বছর? 3 বছর। জেনে রাখা ভালোটা দেখেন, 144 ধারায় আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যার্পণের কোন সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। ডিম ডিক্রি মনে আছে? 2-2-2-2-তে ডিক্রির যে সংজ্ঞা দিয়েছে সে জায়গায় দুইটা বিষয় বলছে যেগুলা ডিক্রি হিসেবে বিবেচিত হবে, একটা হলো রিজেকশন অফ ক্লেইম, আর একটা আছে রেস্টিটিউশন। 144 ধারায় প্রদত্ত প্রত্যার্পণের কোন সিদ্ধান্ত যেহেতু একটি ডিক্রি, তাই এর বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। সো আমরা চলে এসে বিগত বছরের প্রশ্ন দেখেন। সিভিল প্রসিডিউর কোডের 144 ধারার অধীন প্রত্যার্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিলে সেটা হবে একটা কি? ডিক্রি। চলে আসি সময় বৃদ্ধিকরণ, এনলার্জমেন্ট অফ টাইম। 148 ধারা পুরাতন বইতে নেই, পুরাতন বইতে নাই, জাস্ট লিখে রাখেন সময় বৃদ্ধিকরণ কত ধারা? 148 ধারা। সময় বৃদ্ধিকরণ 148 ধারা। যে ক্ষেত্রে আদালত কোনো সময় দিছে, ধরেন আর্জি সংশোধনের সময় দিছিল 14 দিন বা 20 দিন, পরবর্তীতে কেউ এসে যদি আবেদন করে 148 ধারা দরখাস্ত দেয় যে ওনার আমি তো 14 দিনের মধ্যে সংশোধন করতে পারি নাই, বাট আপনার তো ক্ষমতা আছে 148 ধারায় আপনি সময়টা বাড়াইয়া দেন, তাহলে আদালত ওই সময়টা বাড়াতে পারে। কত ধারায়? 148 ধারা। এলো সহজ কথা। তবে কথা আছে, যে জায়গায় শেয়াল প্রিজিউম করে, মানে যে জায়গায় বলাই আছে শেয়াল শব্দটা 21 দিনের বেশি দেওয়া যাবে না, সে জায়গায় 148 প্রযোজ্য হবে না। তার মানে কোথাও যদি সময় শেষও হয়ে যায়, এই সময়টা আদালত বাড়াতে পারে। কত ধারায়? 148 ধারায়। কখন বাড়াইতে পারে? যদি সেই জায়গা বাড়ানোর বিধান থাকে, মেয়ে শব্দটা থাকে। কিন্তু যদি শেয়াল প্রিজিউম করে, মানে জায়গা শেয়াল কথাটাই বলা আছে, তাহলে কিন্তু 148 প্রযোজ্য হবে না। মেয়ে থাকতে প্রযোজ্য, ছেলে থাকতে হবে না। দেখেন, তাহলে দেওয়ানি কার্যবিধি 1908 এর 148 ধারায় বলা হয়েছে, এই কোড দ্বারা বর্ণিত বা মঞ্জুরিকৃত যে কোনো কার্য করতে যে ক্ষেত্রে আদালত কোনো সময় নির্ধারণ বা মঞ্জুর করে দিয়েছে, সেক্ষেত্রে আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা বলে সময়ে সময়ে এমন মেয়াদ বৃদ্ধি করতে পারে, যদিও মূল মঞ্জুরিকৃত বা নির্ধারিত মেয়াদ অতিবাহিত হয়ে গিয়েছে। মানে আদালত একবার সময় দিছিল, ওই সময় শেষ হয়ে গেছে, প্রতিপক্ষ এসে আবেদন করতে আমার আরো কয়দিন সময় দেন, আদালত ইচ্ছা করলে বাড়াতে পারে। কত ধারায়? 148। এই জায়গায় যে উদাহরণটা আছে, উদাহরণটা কেটে দেন, এটা সঠিক না, ইলাস্ট্রেশন। এই জায়গা বলছে যে 27/11-তে সময় বাড়াতে পারে, অ্যাকচুয়ালি 27/11-তে ওই যে 21 দিন সময় দেয়, এটা বাড়ানো যাবে না, ওই জায়গায় শ্যাল শব্দটা আছে, এই কারণে বাড়ানো যাবে না। তো সেলফ প্র্যাকটিসের এটা যদি দেখেন 3 নাম্বার প্রশ্ন, যে দেওয়ানি কার্যবিধির কত ধারার অধীন জনসম্মুখে হাজির হতে বাধ্য করা উচিত নয় এমন কোন মহিলাকে আদালতে সশরীরে বা স্বয়ং হাজির হতে অব্যাহতি দেওয়া হয়েছে? 100 কত?
32। বাদ বাকি যা আছে পড়ে নেবেন। চলে আসি সহজাত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। ধারা কত? 151। ভাই, যে বিষয়টা মনে রাখবেন, সহজাত ক্ষমতা কাকে বলে, যে এই আইনগুলো সৃষ্টি করছে মানুষ, মানুষের যে কোনো কর্মের মধ্যে সীমাবদ্ধতা আছে। তো আইন যতই 51টা আদেশ আসুক, 158টা ধারা থাকুক না কেন, বাস্তবে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে পরিস্থিতি সম্পর্কে আইনে সুস্পষ্টভাবে কিছু বলা নাই। তাহলে সেই ক্ষেত্রে আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্তগুলো নিতে পারে ন্যায় বিচারের স্বার্থে। এটাকেই বলে কি? সহজাত ক্ষমতা। তো ফৌজদারি কার্যবিধিতে সহজাত ক্ষমতা আছে 561 ক ধারায়। 561 ক ধারায়। ফৌজদারিতে শুধু সহজাত ক্ষমতা আছে হাইকোর্ট ডিভিশনের, আর দেওয়ানিতে সহজাত ক্ষমতা আছে 151 ধারায়। কত ধারায়? 151 ধারায়। এবং দেওয়ানির সহজাত ক্ষমতা সকল দেওয়ানি আদালতের আছে। দ্যাট মিনস সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজ, এনাদের সকলের আছে। হাইকোর্ট ডিভিশনও যদি দেওয়ানি ক্ষমতা এক্সারসাইজ করে তারও আছে। তাহলে সব শেষের লাইন দুটা দেখেন, যে দেওয়ানি কার্যবিধির 151 ধারায় দুইটি উদ্দেশ্যে, এটা গোল্ডেন, কয়টা উদ্দেশ্যে? দুইটি উদ্দেশ্যে আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। একটা হলো আন্ডারলাইন করে ন্যায় বিচারের স্বার্থে এবং আদালতের কার্যপ্রণালীর কি অপব্যবহার রোধ করতে। কি কি? ন্যায় বিচার আর আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করতে। তো আমরা বিগত বছরের একটা প্রশ্ন যদি দেখি, 1 নাম্বার, যে দেওয়ানি আদালত কোন ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না? তামাদির বাধা অতিক্রম করতে। এখন যদি বলেন স্যার তামাদির বাধা অতিক্রম করতে কি, সহজাত ক্ষমতার একটা নিয়ম আছে, আইনে যদি প্রকাশ্য বিধান থাকে এই জায়গায় আপনি সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। যে জায়গায় আইনে প্রকাশ্য বিধান নাই সেই জায়গায় সহজাত ক্ষমতা মঞ্জুর করা যাবে। তো তামাদি বলা আছে যে এতদিনের পরে মামলা করলে তামাদিতে মামলা নেওয়া যাবে না, ওই জায়গায় আপনি সহজাত ক্ষমতা প্রয়োগ করে এটা মামলা নিতে পারবেন না। এরপরে আসে 152, রায়, ডিক্রি বা আদেশ সমূহের সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট, ডিক্রি অর অর্ডার। যদি কোনো রায়ে ভুল হয়, যদি কোনো ডিক্রিতে ভুল হয়, যদি কোনো আদেশে ভুল হয়, তাহলে এগুলা সংশোধন করা যেতে পারে কত ধারায়? 152 ধারায়। দেখেন, রায়, ডিক্রি বা আদেশে করণিক, গাণিতিক ভুল বা কোনো আকস্মিক ভ্রান্তি, অ্যাক্সিডেন্টাল স্লিপ বা বিচ্যুতির কারণে কোনো ভুল হলে যে কোনো সময় আদালত, আন্ডারলাইন করে, নিজে নিজ উদ্যোগে মানে সুমুটো কিংবা কোনো পক্ষের আবেদনে তার সংশোধন করতে পারে। মানে নিজেও পারে, পক্ষের আবেদনেও পারে। তো এখানে একটা বিষয় দেখেন, যদি বলে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং 6/17, যদি বলে অ্যামেন্ডমেন্ট অফ ইস্যু মানে বিচার্য বিষয় সংশোধন 14/5, যদি বলে অ্যামেন্ডমেন্ট অফ মেমোরান্ডাম অফ আপিল 41/3, যদি বলে অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট অর্ডারস এন্ড ডিক্রি, এটা হলো 152। সো অ্যামেন্ডমেন্ট দেখেই ওই প্লিডিংস আছে সাথে, নাকি আপিলের মেমো আছে, নাকি জাজমেন্ট ডিক্রি আছে, এটা দেখেন। তো অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট ডিক্রি হইলে 100 কত? 52। সর্বশেষ যে ধারাটা আমরা পড়বো, ধারা 153, দেওয়ানি কার্যধারায় ত্রুটি সংশোধন করার ক্ষমতা। আবার আরো এক অ্যামেন্ডমেন্ট এসে গেছে। দেখেন, দেওয়ানি কার্যধারায় ত্রুটি, জেনারেল পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট অফ এরর। এটা হলো কার্যধারায় ত্রুটি, মানে হলো মামলায় যদি কোনো ত্রুটি হয়, আমরা জানি আরজিতে সংশোধন আরজিতে স্বাক্ষর করে কে কে? বাদী এবং নাকি? ধরেন একটা আরজি দাখিল করতে, মামলাটা রায় ডিক্রি হয়ে গেছে, কিন্তু পরে দেখলো যে আরজিতে বাদী সিগনেচারই নাই, তাহলে এই ত্রুটি সংশোধন করবে 153 ধারায়, তখন তার সিগনেচার নিয়ে। বুঝছেন? মামলার বিচার হওয়ার কথা ছিল গোপালগঞ্জে, বিচার হয়ে গেছে ঢাকায়, বাট ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে এই ত্রুটি দূর করবে কততে? 153-তে। বুঝতে পারছেন? তাহলে মামলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, এই ত্রুটি দূর করবে কততে? 153-তে। রায়ে ভুল ত্রুটি হইলে 152, প্লিডিংসে ভুল ত্রুটি হইলে 6/17। এই তিনটাই মনে রাখেন, প্লিডিংসে ভুল ত্রুটি হলে 6/17, আর
রায়ে ভুল ত্রুটি হইলে 152, আর কার্যধারায় ভুল ত্রুটি হইলে কত? 153। মকদ্দমার কার্যধারার কোনো প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে আদালত যে কোনো সময় কোনো মামলার কার্যধারা ত্রুটি সংশোধন করতে পারে বা হতে হবে। তো বিগত বছর প্রশ্ন যদি দেখেন যে ডিক্রিতে বাদীর জামির মোট পরিমাণ ভুল লেখা হলে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারা অনুযায়ী প্রতিকার আছে? কোন ধারা? ওই যে ভুল লেখা আছে, রায়ে ভুল হয়ে গেছে, ডিক্রিতে ভুল হয়েছে, তাহলে সংশোধন করবে কততে? 152। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্নটা, দেওয়ানি মামলার রায় আর ডিক্রির করণিক বা গাণিতিক ভুল সংশোধন করা যায় কত ধারায়? 152-তে। তো বাদ বাকি সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্ন যদি দেখেন যে নিম্নলিখিত কোন কারণে দেওয়ানি আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে ন্যায় বিচারের সাথে আর আদালতের কার্যপ্রণালী অপব্যবহার রোধ করতে। 7 নম্বর প্রশ্নটা যদি দেখেন দেওয়ানি আদালত রায় বা ডিক্রি সংশোধন করতে পারে করণিক, গাণিতিক, আকস্মিক ভ্রান্তি বা বিচ্যুতি, উপরের কি? সবগুলাই। তো এই ছিল আমাদের দেওয়ানি কার্যবিধি। মোটামুটি দেওয়ানি কার্যবিধি শেষ হয়ে গেল। আজকে আপনাদের এই মুহূর্তে পরীক্ষা আছে। আগামীকালের পরীক্ষার টপিক বলে দিই, সেটা হলো 21 আদেশ থেকে আপনি ওই 38 পর্যন্ত পড়ে আসবেন। 21 থেকে 38, 21 থেকে 38। আর দেওয়ানি কার্যবিধির 100 মার্কের পরীক্ষা দিবেন। দেওয়ানি কার্যবিধির 100 মার্কের পরীক্ষা আজকে তো কত তারিখ? 17 তারিখ। তো এটা কবে দেবো ভাই? শনিবারে। শনিবারের মধ্যে জীবনের কত কিছু হয়ে যায় কিনা দেখেন। তো যাই হোক, যেহেতু আপনি বলছেন শনিবার, শনিবারে কয় তারিখ? এটা হচ্ছে 22। 22 আপনি শুক্রবারে দেন। শুক্রবার 21 তারিখ দেওয়ানি কার্যবিধির পরীক্ষা। 21 তারিখ শুক্রবার 100 মার্কের। ঠিক আছে, 21 তারিখ পরীক্ষা। আর এই মুহূর্তে ক্লাস টেস্ট। আর আগামীকাল হলো 21 থেকে 38 আদেশ ক্লাস টেস্ট। আর আগামীকাল এসআর অ্যাক্ট শুরু, সুনির্দিষ্ট প্রতিকার আইন শুরু। সো যারা যারা অনলাইন অফলাইনে আছেন তাদের একটা দায়িত্ব দিই, আপনারা মাঝে মাঝে রিমাইন্ডার দিবেন যে অমুক তারিখে কিন্তু পরীক্ষা আছে, বা গ্রুপে লিখে দিয়েন যে কালকে এই ক্লাস টেস্ট আর মডেল টেস্ট এত তারিখে। ফেরদৌস শুনছেন? যারা যারা মোবাইলে সক্রিয় আছে বলে দিবেন যে কালকের ক্লাস টেস্টের বিষয়বস্তু এই, আর মডেল টেস্ট অমুক তারিখ। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যাদের কোর্স ফি বকেয়া আছে, যারা ভর্তি হন নাই, এগুলো অনলাইন অফলাইনে যারা আছেন এগুলো মাথায় রাখেন। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।